তোর মতো অপবিত্র কলঙ্কিনী মেয়ের জায়গা পতিতালয়, মাহাতাব ম্যানশনে নয়। মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যা। কোনোদিনও যেন তোর পোড়া মুখ আমি না দেখি। বাবা সমতুল্য চাচার কাছে জীবনে কখনো এত লাঞ্ছিত হতে হবে কল্পনা করতে পারেনি সুব্রতা। অশ্রুসিক্ত নয়নে চাচার দিকে একবার তাকায় সে। এই চাচাই তাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু আজ কিছু বাইরের মানুষের কথায় এতটাই দামি হয়ে গেল যে মা মরা একমাত্র ভাতিজিকে তিনি দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিত দুবার ভাবছেন না। সুব্রতার দাদি তার বড় ছেলে ইকরাম মাহতাবকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যত কিছুই হয়ে যাক, সুব্রতা তার একমাত্র নাতনি। সুব্রতা যে পুরোপুরি নির্দোষ সেটা আর কেউ বিশ্বাস না করুক, তার দাদি ঠিকই বিশ্বাস করেন। তোর মাথা ঠিক আছে ইকরাম? কুমারী মেয়েটাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? আরে রাতে যে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে আমার নাতনিকে। সুব্রতা আপনার নাতনি হতে পারে মা, কিন্তু এ বাড়ির সাথে, এই পরিবারের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। কোনো অপবিত্র মেয়ে মাহাতাব বংশের উত্তরাধিকারী হতে পারে না। সব কথাতে ফোড়ন কাটা ইকরাম মাহতাবের স্ত্রীর স্বভাব। শাশুড়ির কথায় তিনি মুখ ভেঙচে বলে, মা, সুব্রতাই কি আপনার একমাত্র আপন নাতি? আমার ছেলেরা বুঝি আপনার নাতি না? এই মুখ পুরি মেয়ে বাড়িতে থাকলে তো দুদিন পর সবাই আমার দুই জোয়ান ছেলেদের চরিত্রের দিকে আঙুল তুলবে। কি অলক্ষণী মেয়ে রে বাবা! শেষে কিনা আমার ভাইকে কুপ্রস্তাব দেওয়া। ছি ছি, মা বাপের সাথে মরতে পারলি না তুই? আপনজনদের করা হাজারো অপমান ষোড়শী কন্যার বুকে তীরের মতো বিঁধলেও সে বারবার একজনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইকরাম মাহতাবের বড় ছেলে আমির মাহতাব, দীপ্র, তার ভালোবাসার মানুষ। সুব্রতার মনে আশা ছিল, আর যে যাই করুক সে অন্তত তাকে বুক দিয়ে আগলে রাখবে, নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। কিন্তু দীপ্র তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যে সময়টাতে সুব্রতা তাকে বেশি দরকার ছিল, তখন সেও সুব্রতার গায়ে কালিমা লেপন করতে ভুলে না। বাবা, এই দুশ্চরিত্রা মেয়েটা এখন আমাদের বাড়ির চৌখাটে কি করছে? ঘাড় ধরে বের করে দিতে পারছো না? আর চাচা বেঁচে থাকলে নিজের মেয়ের কুকর্ম দেখে আবারও মারা যেতেন। সবার অপমান সহ্য হলেও দীপ্রর করা অপমানটা সুব্রতা নিতে পারে না। দীপ্রের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে ভাঙা গলায় বলে ওঠে, দীপ্র ভাইয়া, তুমিও? সুব্রতার কণ্ঠ শুনে দীপ্রের মাথায় আগুন জ্বলে ওঠে। ইকরাম সাহেবকে পিছনে ফেলে দীপ্র সুব্রতার দিকে এগিয়ে যায়। এক হাত দিয়ে তার গলা চেপে ধরে, অন্য হাতে সুব্রতার গালে এক শক্তপোক্ত চর বসিয়ে দেয়। এখনো তোর গলা দিয়ে কথা বের হচ্ছে? নির্লজ্জ মেয়ে মানুষ! লজ্জা করে না আমার মামাকে তোর সাথে বিছানায় শুতে বলতে? তোর শরীরে যৌবনের এত জ্বালা ধরেছে, এটা আমাকে বললেই হতো। তোকে আমি নিজে পতিতালয়ে ছেড়ে দিয়ে আসতাম। ভালোবাসার মানুষের মুখে নিজের সম্পর্কে নোংরা কথাগুলো শুনে সুব্রতা বাকরুদ্ধ হয়ে যায়। চোখ দিয়ে নোনা পানির স্রোত বয়ে গেল, তার চেহারা অনুভূতি শূন্য হয়ে পড়ে। দীপ্র তার গলা ছেড়ে দিলে সুব্রতা কাশতে শুরু করে। এক পর্যায়ে শ্বাস স্বাভাবিক হয়ে এলে মাটি থেকে কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সে চলে যেতে থাকে। কিন্তু পর মুহূর্তেই পিছনে ঘুরে সে দীপ্রের দিকে তাকায়। আজকের অপমানটা সুব্রতা মাহতাবের সারা জীবনের জন্য মনে থাকবে। এতিম হওয়ার পর যাদের নিজ পরিবার ভেবে আপন করে নিয়েছিলাম, তারাই নিজ স্বার্থ সিদ্ধির জন্য আমার শ্লীলতা নিয়ে খেলা করেছে। আর যাই হোক, আমি কখনোই আপনাদের ক্ষমা করব না। এই কথাগুলো বলে সুব্রতার দাঁড়ায় না। বাড়ির বাইরে চলে আসলে ইকরাম সাহেবের আদেশে গার্ড লোহার গেট বন্ধ করে দেয়। গেটের বাইরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত মাহতাব ম্যানশনের দিকে তাকিয়ে থাকে সুব্রতা। এই বাড়িতেই তার জন্ম, শৈশব, কৈশোর কেটেছে এই বাড়িতেই। 16 বছরের বন্ধনকে এত সহজে ছিন্ন করা যায়? 5 বছর পর প্রতিদিনকার মতো আজও কানে হেডফোন গুঁজে হেলতে দুলতে মেডিকেল কলেজে যাচ্ছে সুব্রতা। পরনে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ। মাহতাব বংশের আভিজাত্য ছেড়ে অনাড়ম্বর জীবনযাপনে আসক্ত হয়ে পড়েছে সে। এটা সুব্রতার চাল চলন পোশাক দেখলেই খানিক আন্দাজ করা যায়। সেই সাথে আচার আচরণে সরলতা বেড়েছে। কলেজের কাছাকাছি পৌঁছলে সুব্রতা তার বান্ধবী আরিশাকে গেটের বাইরে তার জন্য অপেক্ষা করতে দেখে। সুব্রতা ভ্রু কুঁচকে হাতঘড়ির দিকে তাকায়। ইস, দেরি হয়ে গেছে। আজ নিশ্চয়ই এই আরো আমাকে মেরে ফেলবে।
সুব্রতা এক দৌড়ে আরিশার কাছে যায়। আরিশা সুব্রতার মাথায় সজোরে একটা গাঁট্টা মেরে বলে, কিরে সতীন, আজও কি ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে? তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? সরি সরি আরো, আসলে বাসার ঘড়িটার মাথা নষ্ট হয়ে গেছে তো, তাই ভুল সময় দেখে আরো আস্তে আস্তে এসেছি। মেহের কোথায়? দেখতে পাচ্ছি না কেন ওকে? ওকে পানি আনতে পাঠিয়েছি, যে গরম পড়েছে। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি, জানিস আজ আমাদের অ্যানাটমির এক নতুন প্রফেসর আসবে। শুনেছি দেখতে নাকি ভারী সুদর্শন। আমি তো না দেখে ক্রাশ খেয়েছি। আন্টি তো তোকে খেতে দেয় না, তাই বসে বসে রাস্তার ভিখারি থেকে শুরু করে রাষ্ট্রপতির উপরে ক্রাশ খা। সুব্রত আরিশার আলাপচারিতার মাঝে মেহের পানির বোতল হাতে তাদের কাছে দৌড়ে আসে। পানির বোতলটা আরিশার দিকে এগিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এই নে মুটকি, তোর মিনারেল ওয়াটার। আরিশা ভ্রুকুসকে মেহেরের দিকে তাকায়, সদ্য যুবকের দিকে সূক্ষ্ম দৃষ্টি আরোপ করে মুখ ভেঙচায়। তোকে কতবার বলেছি আমাকে ওইসব ফালতু নামে ডাকবি না। এত যে আমাকে মুটকি বলিস, তোর বউ কেমন শুটকি হয় সেটা আমিও দেখব। সুব্রতা তাদের পাশে দাঁড়িয়ে তাদের মিষ্টি ঝগড়ার মুহূর্তগুলো উপভোগ করছে। আরিশাকে না খেপালে যেন মেহেরের পেটের ভাত হজম হয় না। শেষে সুব্রতা আরিশার কাঁধে হাত রেখে বলে, আরো, হয়েছে তোদের, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আর একটু দেরি হলে অ্যানাটমির ক্লাসটা মিস করব নির্ঘাত। সুব্রতার কথা শুনে আরিশার কিছু একটা মনে পড়ে। সুব্রত ও মেহেরকে ফেলে সে একাই দৌড় দেয় ক্লাসের উদ্দেশ্যে। সুব্রত অবাক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমাদের রেখে আরো এভাবে চলে গেল কেন? মেহের রাগে কটমট করে বলে, আরে নতুন প্রফেসরের প্রেমে তোর বান্ধবী এখন পাগল প্রায়। আমাদের কি আর তার ভালো লাগবে? এখন তো সে আমাকে আরো দেখতে পারবে না। মেহের কলেজের প্রথম দিন থেকে আরিশাকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব ভাঙার ভয়ে এখনো নিজের মনের অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারেনি। তাই অন্য ছেলের সাথে কথা বললে, এমনকি তাকালেও মেহের ক্ষেপে যায়। আরিশা মেহেরের এই পজিটিভনেস একদমই পছন্দ করে না, তাই বারবার তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। আচ্ছা ছাড়, জানিস তো একটু সেনসিটিভ, চল আমরাও ক্লাসে যাই। ক্লাস টাইম ওভার হওয়ার পরও ক্লাসে টিচার না আসায় ক্লাসরুমটা বর্তমানে মাছের বাজারে রূপ নিয়েছে। যে যার সাথে কথা বলছে, ক্লাসরুমে কে আসলো কেউ সেদিকে তাকাচ্ছে না। অনেকক্ষণ পর ক্লাসরুমে প্রবেশ করেন তাদের প্রাক্তন অ্যানাটমির প্রফেসর ডক্টর এনামুল হক। বয়সের ভারে মুখের চামড়া কুঁচকে গেছে, তবে আজ তার চোখে খানিক বেদনার অনুভূতির দর্শন পাওয়া যায়। 2টা বছর এই ছেলে মেয়েগুলোর ক্লাস নিয়েছেন তিনি, বলেছেন, শাসন করেছেন, কিন্তু তাই বলে যে ভালোবাসেননি সেটা বলা ভুল। গলাটা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো আজ থেকে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি, আর হয়তো কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। পড়াতে গিয়ে অনেক বকেছি, মনে কিছু নিও না, তোমাদের ভালোর জন্যই করেছি। আমার যাওয়ার পর একজন নতুন প্রফেসর তোমাদের পড়াবেন, আশা করি তোমরা এটা সবাই জানো। স্যারের কথা শুনে সুব্রতা বাদে ক্লাসের সকল মেয়ের চোখ মুখে যেন আলাদা রকমের উত্তেজনা কাজ করছে। এগুলো নিয়ে সুব্রতার কোনো মাথা ব্যথা নেই। নতুন টিচার পড়াগুলো ভালো করে বোঝাতে পারলেই তার চলবে। টিচার ইয়াং হ্যান্ডসাম হলে তার কি লাভ? তাই সে সামনে না তাকিয়ে এক মনে বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখছে। আমি আশা করব তোমরা তোমাদের নতুন স্যারকে যথাযথ সম্মান দিবে। ডক্টর আমির মাহতাব দীপ্র, প্লিজ কাম ইন। স্যারের বলা নামটা শোনা মাত্রই সুব্রতার বুকটা মুচড়ে ওঠে। সে কি নামটা ঠিক শুনেছে? চোখে মুখে আতঙ্ক নিয়ে সুব্রতা সামনের দিকে তাকায়। অনাকাঙ্ক্ষিত অপ্রিয়তাকে রুমে প্রবেশ করতে দেখে সুব্রতার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 5টা বছর পর তাকে নিজ চোখের সামনে দেখাটা সুব্রতার জন্য মোটেও সহজ নয়। তার ইচ্ছে করছে এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যেতে, কিন্তু পর মুহূর্তে সুব্রতা নিজেকে সামলে নেয়। এই 5 বছরে সে অনেক সংগ্রাম করে এখানে এসেছে, তাই যার তার জন্য সে কেন এখনো কষ্ট পাবে? আবার তার জন্য যার কাছে সুব্রতার কোনো মূল্য নেই, বিপদের মুখে যে তাকে অপমান করতে ভুলেনি। লম্বা জিম করা বডি, স্পাইক করা চুল, সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষকে দেখে ক্লাসের মেয়েরা রীতিমতো প্রথম দেখায় দীপ্রের ওপর ক্রাশ খায়।
কিন্তু দীপ্রের সেদিকে তাকানোর সময় নেই, কারণ সে তখন নিজের প্রিয়তমাকে খুঁজতে ব্যস্ত। ক্লাসের প্রতিটা স্টুডেন্টকে পর্যবেক্ষণ করা শেষে ক্লাসের এক কোণে জানালার পাশের সিটে সে সুব্রতাকে দেখতে পায়। হালকা বাতাসে তার চুলগুলো নড়ছে, বড়ই মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। আল্লাহ রূপের দিক দিয়ে মেয়েটাকে কম দেয়নি, তাই হয়তো তার ভাগ্যকে সংকীর্ণ করে দিয়েছে। দীপ্রের খুব ইচ্ছে করছে সুব্রতাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে। প্রথম জীবনে অনেকবারই সে এমনটা করেছে, তবে আজ এক জড়তা কাজ করছে তার মধ্যে। অনুশোচনায় নুয়ে পড়েছে তার আত্মমর্যাদা। দীপ্র ক্লাস নেওয়া শুরু করে। প্রথম ক্লাস, তাই সকল স্টুডেন্টের সাথে পরিচিত হতে হতেই ক্লাস আওয়ার শেষ হয়ে যায়। ক্লাসের মেয়েদের নির্লজ্জ দৃষ্টি দীপ্রের অস্বস্তি সৃষ্টি করলো। সে মুখে কিছুই বলে না, হাসি মুখ বজায় রেখে মনের মাঝে সকল রাগ দমন করে। সকল স্টুডেন্টের ইনফরমেশন নেওয়া শেষ হলে এবার সুব্রতার পালা আসে। এই যে মিস অপ্সরা, আপনাকে নিজের বায়োডাটা বলার জন্য কি আলাদা আমন্ত্রণপত্র পাঠাতে হবে? দীপ্রের কথায় পুরো ক্লাস হো হো করে হাসতে থাকে। এতে সুব্রতা খানিক অপমান বোধ করলো, মুখে বিরক্তির ছিটে ফোঁটাও প্রকাশ করে না, বরং হাসি মুখে দাঁড়িয়ে দীপ্রের চোখে চোখ রেখে তাকায়। আমার নাম সুব্রতা মাহাতাব, মাহাতাব বংশের একমাত্র কন্যা। যদিও সে বাড়িতে আমি থাকি না, আমার বর্তমান ঠিকানা বলতে ইচ্ছুক নই। আমি এতিম, ছোটবেলায় মা বাবা মারা গেছেন। আপন বলতে কেউ নেই। অনেক কষ্ট করে এই মেডিকেল কলেজে নিজের অ্যাডমিশন করিয়েছি। আপনি আর কি কিছু জানতে চান স্যার? সুব্রতার পাল্টা জবাব শুনে দীপ্র তাচ্ছিল্য ভরে এক হাসি দেয়। মেয়েটা অনেক পাল্টে গেছে। 5 বছর পূর্বে সুব্রতা ছিল সরল, দিন দুনিয়ার সকল কিছুর বাইরে ছিল তার জ্ঞান। আর আজ সে চতুর, চপলতা তার শিরায় শিরায়। বাস্তবতা তাকে এমন হতে বাধ্য করেছে। ইউ আর সো ইন্টারেস্টিং মিস অপ্সরা। কাম টু মাই রুম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে সুব্রতার দীপ্রের দিকে। কেউ কেউ তো কানাঘুষা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। সুব্রতার রাগান্বিত দৃষ্টি যেন দীপ্র গায়েই মাখে না। বেল বাজায় শব্দ কানে এলে সুব্রতার দিকে চোখ মেরে সে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। বর্তমানে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু সুব্রতা। প্রথম দিনই স্যার তাকে পার্সোনালি দেখা করতে বলে গেছে। বিষয়টার প্রতি সবার আগ্রহের শেষ নেই। সুব্রতার শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে। আরিশা তার কাছে এলেও সুব্রতা তাকে পাত্তা না দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। সুব্রতা রাগের কোনো কারণ খুঁজে না পেলেও আরিশা ও মেহের দুজন দুজনের দিকে চায়। কোনো কারণ ছাড়া সুব্রতার এতটা রিয়েক্ট করার কথা না। তাহলে কি এমন ঘটলো যে সুব্রতা এখানে তার প্রাণ প্রিয় সঙ্গীতে তুচ্ছ করে চলে গেল? কি হয়েছে রে সুব্রতার? আমাকে তো ও দেখেও না দেখার ভান করে কোথায় গেল বলতো? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তোদের মেয়েদের মন আমি বুঝি না, তবে তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয়। আরিশার আগে দৃষ্টি আরোপ করে মেহেরের দিকে। মেহের তার খাড়া চুলে আঙুল চালাতে চালাতে বলে, এভাবে তাকিয়ে লাভ নেই আরো। আমাকে তোর প্রেমে ফেলতে পারবি না। আমি একজনকে সত্যিকারের ট্রু লাভ করি। আর বাংলাদেশের বাচ্চা, বান্দরের মতো মুখ না বানিয়ে চল সুব্রতাকে খুঁজে বের করি। মেহের কিছু বলার আগে আরো তার কলার ধরে তাকে টেনে বাইরে নিয়ে যায়। ক্যান্টিনে বসে একের পর এক কোকের বোতল শেষ করছে সুব্রতা। এটাই তার মাথা ঠান্ডা করার একমাত্র উপায়। 5 নম্বর কোকের বোতলে চুমুক দিতেই যাবে, ঠিক তখনই সেখানে আরিশা ও মেহের উপস্থিত হয়। আরিশা সুব্রতার বিপরীত একটা চেয়ার টেনে বসে পড়ে। সুব্রতা, এত রেগে আছিস কেন? সুব্রতা আরিশার কোনো কথাই কানে দিয়ে না ঢুকিয়ে একশ্বাসে পুরো কোকের বোতলটা খালি করে ফেলে। একসাথে এতগুলো ঠান্ডা বোতল শেষ করায় গলা ব্যথা শুরু করেছে সুব্রতার। কিন্তু এই ব্যথার চেয়ে তার মনের ব্যথা এতটাই তীব্র যে সেদিকে কোনো খেয়াল নেই তার। বারবার 5 বছর আগের অপমানের কথাগুলো মনে পড়ছে। 5 বছর আগের ক্ষতগুলো যেন আড়মোড়া ভেঙে আবারও চাঙ্গা হয়েছে। শুভ, বল না ভাই, কেন মুখটা ভার করে বসে আছিস? শুভ নামটা শুনতেই সুব্রতার চেহারায় খানিক বিরক্তি ফুটে ওঠে। 6 নম্বর বোতলের ছিপি খুলতে খুলতে সে সংকীর্ণ দৃষ্টিতে মেহেরের দিকে তাকায়। তোকে বলেছি না আমাকে শুভ বলে ডাকবি না? সুব্রতা বলে ডাকবি, না হলে আমার সাথে কথা বলার দরকার নেই।
সুব্রতার কথা শুনে মেহেরের মুখে বিজয়ের হাসি দেখা যায়। সে ইচ্ছে করে তাকে শুভ বলে ডেকেছে, যাতে সে একটা হলেও কথা বলে। আরিশা প্রায় সাথে সাথে সুব্রতার হাত চেপে ধরে বলে, বল না, কি হয়েছে তোর? তোর সাথে কি দীপ্র স্যারের আগে থেকে চেনা পরিচয় আছে? না, কাউকে চিনি না আমি, কাউকে চিনতেও চাই না। আমার এই দুনিয়ায় কোনো পরিচিত মানুষ নেই, কোনো আত্মীয় নেই, আমি একলা, এতিম। এক শ্বাসে কথাগুলো বলে সুব্রতা চোখ বুজে বসে থাকে কিছুক্ষণ। না চাইতো কথাগুলো বলে ফেলেছে সে। অন্যের সামনে নিজের কষ্টগুলোকে তুলে ধরে নিজেকে দুর্বল প্রমাণ করা সুব্রতার পছন্দ নয়। তাই এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আরিশা ও মেহেরের কাছে সুব্রতার অতীত এখনো ধোঁয়াশা। সুব্রতা চোখ খুলে তাদের দিকে একটা মিথ্যে হাসার চেষ্টা করে। টেবিলের ওপর থাকা শেষ দুটো কুক তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, দেখছিলি না সবাই কেমন করে আমার দিকে তাকাচ্ছিল? তাই একটু রেগে গিয়েছিলাম। তোদের সাথে এমন ব্যবহার করার ইচ্ছা ছিল না রে, সরি। নে, বোতলগুলো সাবার করে দে, আমার তরফ থেকে তোদের ট্রিট। সুব্রতার মুখের হাসি দেখে আরিশা ও মেহেরের বুঝতে বাকি থাকে না যে সুব্রতা তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তবে তারা আর তাকে জোরাজুরিও করবে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আরিশা দূর থেকে কিছু একটা লক্ষ্য করে সুব্রতাকে কনুই মেরে বলে, ওই দেখ, তোর পাগলা প্রেমিক আসছে। সুব্রতা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে দেখতে পায় রাহাত তার দলবল সহ সুব্রতাদের দিকে আসছে। আগুন সুন্দরী হওয়ার দরুন কলেজের প্রায় সকল ছেলে সুব্রতাকে পছন্দ করে। রাহাত এবার এমবিবিএস দিবে। ঠিক 1 বছর আগে সে সুব্রতাকে প্রপোজ করেছিল, কিন্তু বিনিময়ে জোরালো প্রত্যাখ্যান তার কপালে জোটে। সেই থেকে সকাল সন্ধ্যা সুব্রতাকে বিরক্ত করা রাহাতের রুটিনে পরিণত হয়েছে। সুব্রতা যে তাকে প্রত্যাখ্যান করে ভুল করেছে সেটা বারবার তাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চায় ছেলেটা। ভাবি, আসসালামু আলাইকুম। রাহাতের সাথে চেলারা সুব্রতাকে সালাম দিল, সুব্রতা তাদের দিকে ফিরেও তাকায় না। বরং সে আরো মনোযোগ দিয়ে হাতের পানি ওটা শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাহাত সুব্রতার হাতের থেকে কোকের বোতলটা কেড়ে নিয়ে এক ঢোকে সেটা শেষ করে ফেলে। তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে বলে বোধহয় আজ কোকটা খেতে অন্যরকম লেগেছে, ঠিক যেন অমৃত। আগে যদি জানতাম যে আপনি এটা খাবেন, তাহলে কিছুটা বিষ মিশিয়ে দিতাম। তাহলে আমি আর আপনার মা আপনার জ্বালা থেকে কিছুটা রেহাই পেতাম। আমার জ্বালা তোমাকে আজীবন ভোগ করতে হবে সোনামণি, এটা থেকে তোমার রেহাই নেই। রাহাতের কথা শুনে আবারও সুব্রতার মাথা গরম হয়ে যায়, কিন্তু পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে চায় না দেখে সুব্রতা নীরবে সে স্থান ত্যাগ করে। তার পিছন পিছন আরিশা ও মেহেরও যেতে থাকে। ভাই, ভাবি তো আপনাকে পাত্তাও দেয় না, তাও কেন ভাবির পিছনে পড়ে আছেন? রাহাতের হবু বউ বলে কথা, একটু ভাব তো থাকবি। যতই ভাব দেখাক, এই রাহাতের কাছে ওকে আসতে হবে। এই পুরোটা সময় সকল ঘটনা দূর থেকে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। সুব্রতা চলে যেতেই তার মুখে বাঁকা হাসি দেখা যায়। কে কার কাছে যায় সেটা তো আজ সন্ধ্যায় বুঝবি তুই। আমার প্রাণ পাখির দিকে তো নোংরা হাত বাড়ানোর মজা আজ তোকে বোঝাবো। মা বাবার ছবি হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে সুব্রতা। আজ না চাইতো বারবার মা বাবার স্মৃতি তাকে অশ্রুসিক্ত করছে। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো মুছে সুব্রতা অসীম কালো আকাশের দিকে তাকায়। অসীম কালো আকাশে কিছু প্রজ্বল্যমান তারা দেখে সুব্রতা নিছক হাসে। ছোটবেলায় এককালে সে মনে করত তার মা বাবা আকাশের তারা হয়ে গেছে। বড় হলে তারা আকাশ থেকে টুপ করে পড়ে আবারও তাকে জড়িয়ে ধরবে। শিশু সুলভ চিন্তাগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। সুব্রতাও বুঝতে শিখেছে যে মা বাবা ছাড়া এই দুনিয়াতে মানুষের টিকে থাকা কতটা কঠিন। মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে সুব্রতা ছিল তাদের চোখের মণি। বাবা খাইয়ে দিয়েছে, মা চুলগুলো বেনুনি পাকিয়ে দিয়েছে, এমন দিনের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে তার বাবা আরমান মাহাতাব নিজ মেয়েকে মাথায় তুলে রাখতেন। কত রাত বাবার কোলে মাথা রেখে সুব্রতা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার কোনো হিসাব নেই। সুব্রতার বয়স যখন 7, তখন ঘুরতে যাওয়ার সময় এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয় তারা। সেদিন ভাগ্যক্রমে মা বাবা মারা গেল, বেঁচে যায় ছোট্ট সুব্রতা। ভাই ভাবির মৃত্যুর খবর পেয়ে আনোয়ার মাহাতাব ছুটে গিয়েছিলেন হাসপাতালে। ছোট্ট সুব্রতাকে কোলে তুলে মৃত ভাইয়ের লাশের সামনে প্রতিজ্ঞা করেছিলেন,
সুব্রতাকে নিজ কন্যা স্নেহে তিনি বড় করবেন। কিন্তু ভাগ্য আজ সুব্রতাকে এক অন্যরকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। জানো আম্মু আব্বু, আমি তোমাদের উপর অনেক রাগ করেছি। জানো আম্মু আব্বু, আমি তোমাদের উপর অনেক রাগ করেছি। আমার রাগ ভাঙানোর জন্য একবারের জন্য হলেও আমার সামনে আসবে প্লিজ। তোমাদের দেখি না অনেক বছর, বড়ই দেখতে ইচ্ছা করে তোমাদের। জানো, তোমাদের ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, ভবিষ্যৎ ডাক্তার সে। যেন তেন ডাক্তার নয়, সরকারি মেডিকেল থেকে পাশ করা ডাক্তার হবে। শুধু তোমরাই এখন অনেক দূরে চলে গেছো। আজ তোমরা আমার কাছে থাকলে হয়তো আমাকে এতটাও কষ্ট পেতে হতো না, নিজেকে এতটা ছোট মনে হতো না। একবারের জন্য কি আসা যায় না আমার কাছে? একবার তোমাদের জড়িয়ে ধরতে অনেক ইচ্ছা করছে। মনের মধ্যে অনর্গল কথাগুলো আওড়াতে থাকে সুব্রতা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে হাজারো পানির ফোঁটা। ঠিক এই সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে সুব্রতা শিউরে ওঠে। পিছনে তাকিয়ে দেখে রোমানা আন্টি দাঁড়িয়ে আছে রাতের খাবার নিয়ে। রোমানা খান সুব্রতার মায়ের ঘনিষ্ঠ বান্ধবী। আজ থেকে 5 বছর আগে যখন সকলে সুব্রতার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই দিন তিনি নিজ দায়িত্বে সুব্রতাকে আপন করে নিয়েছিলেন। অল্প বয়সী বিধবা মহিলাটির একটি মাত্র ছেলে। সে তখন চট্টগ্রাম ক্যাডেট কলেজে পড়ে, তাই নির্দ্বিধায় সুব্রতাকে মাতৃস্নেহে তিনিই আগলে রেখেছেন। রোমানা খান সুব্রতাকে বুকে জড়িয়ে ধরে, চুলগুলোকে কানে গুজে কপালে ছোট্ট করে চুমু খান। মা বাবার কথা মনে পড়ছে খুব। সুব্রতা নিশ্চুপ, নীরবতাই তার উত্তর। এত যে মায়ের জন্য কাঁদিস, আমি বুঝি তোর মা না? 5 বছরও তোর মা হয়ে উঠতে পারলাম না আমি? কে বলেছে তুমি আমার মা নও? যখন আমার কেউ ছিল না তখন একমাত্র তুমিই ছিল আমার পাশে। তাহলে এভাবে আমার সামনে কাঁদবি না সুব্রতা। আমার কষ্ট হয়, হিংসা হয়। মনে হয় আমি তোকে ঠিকমতো যত্ন আদর করতে পারিনি। আচ্ছা যাও, এই যে আর কাঁদবো না। সুব্রতা চোখের পানিগুলো মুছে নেয়। এই যে তোর জন্য ভুনা খিচুড়ি করে এনেছি, খেয়ে বল তো মা কেমন হয়েছে। না খেয়ে বলে দিচ্ছি, দারুণ হয়েছে। যে সুস্বাদু ঘ্রাণ, আমার তো অর্ধেক পেট এমনিই ভরে গেল। ধুর পাগলি, খেয়ে বল না, মজা করবি না একদম। তুই বেশি প্রশংসা করিস। খাইয়ে দাও, না হলে খাবো না। আমার পাগলি মেয়েটা। কাল 2টা আইটেম পরীক্ষা, তাই সুব্রতা তার ফাঁকা সময় রাতের পড়াগুলো দেখে নিচ্ছে। আরিশা আর মেহের তার সাথে গাছের ছায়ায় বসে নোটপত্র সাজাচ্ছে, যাতে রাতে পড়তে অসুবিধা না হয়। এই সময় কোথা থেকে হঠাৎ করে রাহাত তাদের সামনে এসে দাঁড়ায়। ভাবি, দীপ্রসাদ তোমাকে ডাকছে, এক্ষুনি যেতে বলল। রাহাতের মুখে ভাবি ডাক শুনে রীতিমতো অবাক হয় সুব্রতা। আরিশা তো বিষমকে কাশতে শুরু করে দেয়। সুব্রতা ভালো করে একবার রাহাতকে পর্যবেক্ষণ করে। ছেলেটার মুখের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, এমনকি হাতও বড় একটা ব্যান্ডেজ। কালকে পর্যন্ত তো ঠিক ছিল ছেলেটা, আজ হঠাৎ কি এমন হলো সুব্রতা ভেবে পায় না। আপনি কি কথাটা আমাকে বললেন? রাহাত মাথা নিচু করে রাখে। সুব্রতা চোখের দিকে তাকানোর সাহস তার নেই। জি ভাবি, আপনাকে বলেছি, স্যার আপনাকে ডেকেছেন। আপনার স্যারকে বলুন, আমি কোনো দরকার ছাড়া স্যারদের সাথে পার্সোনালি দেখা করা পছন্দ করি না। আর আমার কাছে এসব অবান্তর কাজের জন্য কোনো সময় নেই। যে কাজগুলোকে তুমি অবান্তর মনে করো, সেটা অন্য কারোর জন্য জীবনের অতি প্রয়োজনীয় কাজও হতে পারে। মিস অপসরা, তাই ঘাটতারামি বাদ দিয়ে আমার সাথে এসো, কিছু জরুরি কথা বলার আছে। হঠাৎ দীপ্রের কণ্ঠ শুনে সুব্রতা আঁতকে ওঠে। সে সময় সে রাহাতের ঠিক পিছনেই দীপ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে। হালকা নীল রঙের শার্ট পরিহিত যুবককে আর অন্যরকম লাগছে। হয়তো 5 বছর পূর্বের প্রেমিকার সাথে দেখা হবে ভেবে একটু পরিপাটি হওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়েছিল যে তুমি না আসতে পারো, তাই আমি নিজেই এলাম তোমাকে নেওয়ার জন্য। চলো, কিছু কথা আছে। সুব্রতা রাগে বসা থেকে দাঁড়িয়ে যায়। তারপর দীপ্রের চোখে চোখ রেখে বলে, আমি যাব না। আর আপনি বা আমাকে কোন কুমতলবে আপনার রুমে ডাকছেন? একাকী পেয়ে আপনি যে আমার ক্ষতি করবেন না, তার নিশ্চয়তা কে দিবে? আমি যে তোমার কোনো ক্ষতি করতে পারি না, সেটা আমার চেয়ে তুমি বেশি জানো সুব্রতা। আমাকে জোরাজুরি করতে বাধ্য করো না। আমি যাব না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। সুব্রতা আবারও বই হাতে বসে পড়ে। আরিশা আর মেহের চুপ করে দাঁড়িয়ে আছে। তারা মূলত অবাক, এসব কি হচ্ছে।
দীপ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে হুট করে সুব্রতার হাত ধরে এক টানে তাকে দাঁড়া করায়। তারপর সর্বশক্তি দিয়ে তাকে টানতে টানতে অফিস রুমের দিকে হাঁটা দেয়। সুব্রতা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু দীপ্রের সাথে পেরে ওঠে না। মিস্টার মাহতাব, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। দীপ্র সুব্রতার কোনো কথাই কানে দেয় না। অফিস রুমে ঢুকে সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে সুব্রতাকে দেওয়ালের সাথে চেপে ধরে। 5 বছরের রাগ তেজ কিছুই দেখি কমেনি, বরং আরো বেড়েছে তোর। বারবার অবাধ্য হয়ে উঠছিস আমার। আপনার প্রতি রাগ আমার কোনো কালেই কমবার নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে সেটা বাড়বে। ও তাই নাকি? তাহলে 5 বছর আগে ঠিক যেভাবে তোকে অবাধ্যতার শাস্তি দিতাম, আজ আমি তাই করব। সেক্ষেত্রে তোর কোনো না আমি শুনবো না, জান। দীপ্রা আঙুল দিয়ে সুব্রতার ঠোঁট যুগল স্পর্শ করতেই সুব্রতা তার দিকে কটমট করে তাকায়। সুব্রতা এক ঝটকায় নিজের ঠোঁটের উপর থেকে দীপ্রের আঙুলখানা সরিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, আপনার কি সে অধিকার আছে মিস্টার মাহতাব? 5 বছর আগে সে অধিকার আপনি হারিয়েছেন। আজ আমাদের শরীরে একই বংশের রক্ত বইছে। তা না হলে একাকী রুমে ডেকে ফিজিক্যাল হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে আমি পুলিশে দিতাম। সুব্রতার কথা শুনে দীপ্র ফিক করে হেসে দেয়। তবে সে হাসি কি আনন্দের নাকি দুঃখের সেটা সুব্রতা বুঝতে পারে না। দীপ্র নিজে থেকে পিছিয়ে গিয়ে সুব্রতার থেকে কয়েক কদমের দূরত্বে দাঁড়ায়। আমার ওপর অনেক রেগে আছিস তাই না সুব্রতা? আগের মতো কি আর ভালোবাসিস না আমায়? সুব্রতা দীপ্রের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপর চড়া গলায় বলে ওঠে, এত কিছুর পর আপনি আশা করেন যে আমি এখনো আপনাকে ভালোবাসবো? আমাকে কি আপনার এতটা সস্তা মনে হয়? এতিম বলে কি আমার কোনো মান সম্মান নেই? নাকি সব মান সম্মান মর্যাদা আপনাদের সমাজের মতো বড় মাপের মানুষরা টাকা দিয়ে কিনে নিয়েছে? আপনাকে আমি ঘৃণা করি, সবচেয়ে বেশি ঘৃণা করি। সুব্রতার মুখ থেকে ঘৃণা শব্দটা কর্ণগোচর হতেই দীপ্র চোখ বুজে ফেলে। বুকের ভিতরের অসহ্য যন্ত্রণা সে নিতে পারছে না। মনে যন্ত্রণাগুলো মনের মাঝে নিবারণ করে সুব্রতার দিকে আবেগহীন দৃষ্টিতে তাকিয়ে বলে, একবারের জন্য মাহতাব ম্যানশনে আসবি সুব্রতা? এক মুহূর্তে দীপ্রের কণ্ঠস্বরের এতটা পরিবর্তন দেখে সুব্রতা অনেক অবাক হয়। চাপা কষ্ট অনুশোচনায় ভরা সেই কণ্ঠস্বর যেন তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু আজ সুব্রতা বড়ই নিষ্ঠুর, ক্ষমা করার ক্ষমতা খুবই ক্ষীণ হয়ে গেছে তার। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে সেখানে না নেয়। চরিত্রে কালিমা লেপন করে যে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে আমি মরে গেল পা রাখবো না। আপনি কি আমাকে এসব অবান্তর কথাগুলো শোনানোর জন্য এখানে নিয়ে এসেছেন? যদি তাই করে থাকেন, তবে আপনাকে বলে দিই, এসব করে কোনোই লাভ হবে না। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে মৃত্যুশয্যায় শুয়ে বাবা তোর নামটাই জপে যাচ্ছে। আমাকে ক্ষমা না কর, বাবাকে এতটা কষ্ট দিস না সুব্রতা। তোকে দেখতে না পাস শোকে দাদি কয়েক মাসের মধ্যে মারা যায়। মাহতাব ম্যানশন হারায় তার গৌরব, প্রাণ চঞ্চলতা। নিস্তব্ধ জনমানুষহীন বাড়িতে বাবা প্রতিনিয়ত তোকে একটিবার দেখার বাসনায় কাতরাচ্ছে। প্লিজ সুব্রতা, বাবাকে ক্ষমা করে তাকে শান্তিতে চিরনিদ্রায় শায়িত কর। দীপ্রের কথাগুলো সুব্রতার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। ছোটবেলায় চাচার শরীর খারাপ হলে সে যেমন উদ্বিগ্ন হয়ে যেত, আজও ঠিক সেই উদ্বিগ্নতা কাজ করছে তার মনে। চাচাকে একবার দেখবার আকাঙ্ক্ষা তো তার মনেও আছে, কিন্তু 5 বছরের জমানো রাগ অভিমান সবকিছু বিলীন করে দেয়। আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে দিক, এই দোয়া করি। কিন্তু তার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। মানছি তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু সেই সাথে তিনি আমাকে কলঙ্কিনী বলতেও ছাড়েননি, যেখানে আমি সম্পূর্ণই নির্দোষ ছিলাম। আমি আজও অপবিত্র নই, আর সেই দিনও অপবিত্র ছিলাম না। সুব্রত একটু থেমে আবারও বলতে থাকে, আর আপনাকে বলছি, ফারদার আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না। আমি চাই না আপনার জন্য আমার জীবনে নতুন কোনো অশান্তি সৃষ্টি হোক। এই বলে সুব্রতা দরজা খুলে চলে যায়। সুব্রতা চলে যেতে দীপ্রা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ে। মনের ব্যথাগুলো আজ তার চোখের বাষ্প রূপে বের হতে চাইছে। দীপ্র আটকাচ্ছে না। তুই যে আমার কাফনের কাপড়ের মতো শুভ্র, দাগহীন, কলঙ্কহীন আমি জানি। আজ যেমন জানি 5 বছর আগেও আমি জানতাম। তোর কি একবারও মনে প্রশ্ন জাগলো না
যে ছেলেটা তোকে কখনো চোখের আড়াল হতে দিত না, তুই না খেলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো, তোর অসুখে নির্ঘুম রাত কাটাতো, সে একদিনের ব্যবধানে এতটা পরিবর্তন কি করে হলো যে তোকে বাড়ি থেকে বের করে দিত একবারের জন্য ভাবলো না? অবশ্য দোষ তোর নয়, তোকে বাঁচাতে গিয়ে আমি তোর সাথে এতটাই নিষ্ঠুরতা দেখিয়েছিলাম যে তোকে সেদিনই আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম। কি করব বল, বয়সের সাথে আমার মানসিক বিকাশ পরিপূর্ণ হয়ে ওঠেনি, তাই হয়তো সমাধা খুঁজতে গিয়ে সকল কিছু নিজ হাতে নস্যাৎ করে দিয়েছি। আমি জানি আজও তুই আমাকে আগের মতোই ভালোবাসিস, আমার কিছু হলে তুই প্রথম আমার কাছে ছুটে আসবি, কিন্তু এই ভালোবাসার ওপর অভিমানের অনেক প্রলেপ পড়েছে, তাই হয়তো আমাদের মাঝে মহাসাগরের সমান দূরত্ব। নাই পেলাম তোকে আমি নিজের করে, তোর ছায়া হতে তো দোষ নেই। যতদিন এই দ্বীপের হৃদস্পন্দন চলবে ততদিন সবটুকু দিয়েই তোকে আগলে রাখবো আমি। হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার সময় হুড়মুড় করে রুমে ঢুকে যায় সাজ্জাদ। অত্যধিক হাঁপানির কারণে ছেলেটার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কখন থেকে তোতলাচ্ছে দেখিয়ে নির্ঝর এক ধমক মেরে বলে, এই স্টেমিনা নিয়ে মিলিটারিতে যোগ দিয়েছ? 2 কদম হাঁটলেই শ্বাস ধরে রাখতে পারো না, তোমরা দেশকে শত্রু থেকে কি করে বাঁচাবে? স্যার, বার্মার গুপ্তচরটা পালিয়ে গেছে, আমরা ফায়ার করেছিলাম কিন্তু ধরতে পারিনি। নির্ঝর আহত হাত দিয়ে সজোরে টেবিলের ওপর এক বাড়ি মেরে বলে, হোয়াট ননসেন্স, এক সামান্য গুপ্তচরকেও দেখে রাখতে পারো না? তোমরা কিভাবে ওই জঙ্গিদের মোকাবেলা করবে? জিপিএস ট্রেকার দিয়ে লোকেশন বের করেছো ওই হারামির? জি কর্নেল স্যার, এই যে, বেশি দূর যেতে পারেনি, 1 কিলোমিটার জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে কোথাও। ট্রেকারটা আমাকে দাও, আমি একাই যাব সেখানে। আমার অবর্তমানে যেন কোনো অঘটন না ঘটে, তাহলে প্রত্যেককে আমি সাসপেন্ড করব। কিন্তু স্যার, আপনার কি সেখানে একা যাওয়াটা ঠিক হবে? ঠিক বেঠিক আমাকে বুঝতে দাও সাজ্জাদ, তুমি আমার জিপ রেডি করো। ওকে স্যার। সাজ্জাদ চলে গেলে মিলিটারি কর্নেল রাওয়াজ খান নির্ঝর এক ডেভিল হাসি দেয়। ট্রেকারটার দিকে তাকিয়ে বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। আমার দেশে থেকে সেই দেশের তথ্য অন্য দেশে পাচার করার শাস্তি তুই পাবি জানোয়ার। এই নির্ঝর তোকে বোঝাবে বেইমানির শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হয়। আর সেকেন্ড ইয়ারের টার্ম ফাইনালের ভাইবা এক্সাম, সবাই ভাইবা রুমের সামনে দাঁড়িয়ে যে যার মতো পড়ছে। সুব্রতা, আরিশা আর মেহের এক কোনায় বসে বইয়ের পাতাগুলো শেষবারের মতো উল্টে নিচ্ছে। সবকিছু পারা সত্ত্বেও সুব্রতা ভিতর ভিতর অনেক নার্ভাস ফিল করছে। এর আগে যতগুলো ভাইবা এক্সাম হয়েছে ততবারই সে কিছু না কিছু একটা ঝামেলা লাগিয়েছে। এইবার সে কি করে আল্লাহই জানে। নিজের মনকে শক্ত করবার চেষ্টা করলো, ভীত মন বারবার দুশ্চিন্তাগুলো মনে করিয়ে দিচ্ছে। সুব্রতা, পানি আনবো, খাবি? তুই যেভাবে ঘামছিস তুই তো প্যানিক অ্যাটাক করবি। মেহেরের কথায় সুব্রতার হুঁশ হয়, আসলে সে ভয়াবহ রকম ভাবে ঘামছে। ব্যাগ থেকে একটা টিস্যু বের করে হাতের তালু আর মুখের কিছু অংশ মুছতে মুছতে সুব্রতা বলে, না রে, থাক, তুই তোর পড়া পড়, আমার জন্য তোর এখন ওঠা লাগবে না, একটু পরই ভাইবা শুরু হবে। মেহের পানি আনার জন্য অনেক জোরাজুরি করলেও সুব্রতা তাকে উঠতে দেয় না। সুব্রতা আবারও বইয়ের পাতায় মনোনিবেশ করবে, ঠিক সেই সময় আরিশা হঠাৎ বলে ওঠে, ওয়াও, দীপ্র স্যারকে প্লেন কালো শার্টে কত হ্যান্ডসাম লাগছে, পুরাই হলিউডের নায়ক। ওফ, ওনাকে দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম। আরিশার কথাগুলো কর্ণগোচর হলে সুব্রতা সামনের দিকে চেয়ে ভীষণ অবাক হয়। দীপ্র ফাইল হাতে অন্য স্যারদের সাথে ভাইবা রুমের দিকে যাচ্ছে। 2 দিন হলো সে চাকরিতে যোগ দিয়েছে, আর এখনই ভাইবা বোর্ডে সে হাজির। অবাক করা বিষয়, আরিশার কথা শুনে মেহের তো রীতিমতো রাগে ফুঁসছে। প্রিয়তমার মুখে অন্য আরেকজনের প্রশংসা বাণী শুনলে কোনো ছেলের পক্ষে তার রাগকে কন্ট্রোল করা সম্ভব হয় না। তুই আবার শুরু করেছিস? কেন রে, তোর মা কি তোকে সকালে খাবার খাইয়ে পাঠায়নি যে স্যারদের ওপর তোকে ক্রাশ খেতে হবে? আর দীপ্র স্যারের থেকে আমি আরো অনেক হ্যান্ডসাম, কই, তোকে তো দেখি না আমার ওপর কোনোদিন ক্রাশ খেতে। মেহেরের কথা শুনে আরিশা মুখ বাঁকিয়ে বলে, আসছে আমার হ্যান্ডসাম পোলা, কই পদ্ম ফুল আর কই মরিচ ফুল। দীপ্র স্যারের চেয়ে তিনি নাকি বেশি হ্যান্ডসাম। নিজের চেহারাটা আয়নায় দেখেছিস?
পুরাই বান্দরবনের বান্দরদের মতো দেখতে। তুই তোর চেহারাটা আয়নায় দেখেছিস? একদম বাঁশবাগানের শাকচুন্নির মতো দেখতে। মেহের, মুখ সামলে কথা বল। উফ, তোরা থামবি? আর একটু পরে আমাদের ভাইবা, আর তোরা এখন একজন আরেকজনকে ফেসিয়াল সার্টিফিকেট দিচ্ছিস। চুপচাপ পর, না হলে আমার মায়ের কপালে আছে বলে দিলাম। সুব্রতার কথা আরিশা মেহের দুজনেই ভয়ে চুপ করে যায়, কিন্তু সুব্রতার ভিতরে তখনও নার্ভাসনেস কাজ করছে। ভাইবা বোর্ডে স্বয়ং আমের মাহাতাব দীপ্র থাকবেন, এটা ভেবে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইবা বোর্ড থেকে সুব্রতার ডাক পড়লে হাতের বইগুলো মেহেরের কাছে রেখে আল্লাহর নাম জপতে জপতে সে রুমে প্রবেশ করে। তার বিট রেট এতটাই বেশি হচ্ছে যে নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছে সুব্রতা। রুমে ঢুকে সুব্রতা দেখতে পায় ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির দুইজন স্যারকে পাশে রেখে দীপ্র মাঝের চেয়ারটা দখল করে আছে। তাই না চাওয়া সত্ত্বেও সুব্রতাকে দীপ্রের মুখোমুখি বসতে হয়। অন্যান্য স্যাররা যে যার মতো প্রশ্ন করে, সুব্রতাও ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে থাকে। দীপ্র পুরোটা সময় মুগ্ধ নয়নে সুব্রতার দিকে চেয়ে থাকে। কেন জানি আজ মেয়েটাকে তার চোখে ভীষণ আকর্ষণীয় লাগছে। সুব্রতার কথা বলার ধরন, মুখভঙ্গি, সকল কিছুই দীপ্র অপলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। প্রশ্ন করা শেষ হলে ফিজিওলজিস্ট স্যার দীপ্রকে বলেন, ডাক্তার দীপ্র, আপনি প্রশ্ন করবেন না? দীপ্রের ধ্যান ভাঙলে সে টেবিলের ওপর থেকে দুটো হাড় তুলে নেয়। তারপর সুব্রতার চোখের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে, এই দুটো হাড়ের নাম বলতে পারবেন মিস সুব্রতা? এটা রেডিয়াস আর ওটা রিব বোন। ভালো, ভালো তো। এই হাত দুটো দেহের কোথায় থাকে আর এদের কাজ কি? রেডিয়াস হাতে থাকে আর রিবন পাঁজরে। রিবন আমাদের দেহের ভিটাল অর্গান সুরক্ষিত রাখে, আর রেডিয়াস না থাকলে হাত গঠন সম্ভব হতো না। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ এরা করে, সেটা আপনার বলা উচিত ছিল। যাই হোক, আপনি সঠিক উত্তর দিয়েছেন বিধায় আপনাকে নম্বর আমি কম দিব না। ভাইবার পালা শেষ হলে সুব্রতা স্যারদের সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসে। 2 বছরের মেডিকেল লাইফে এই প্রথম তার ভাইবা ভালো হয়েছে দেখে সুব্রতার ভীষণ ভালো লাগছে। কাল রাতে এক ফোঁটাও না ঘুমিয়ে সারা রাত বসে পড়েছে সে, কিন্তু দীপ্রের বলা কথা মাথায় এলে তার মুখের হাসি মিয়ে যায়। রিবন আর রেডিয়াসের এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে। মেহের আর আরিশা সুব্রতার জন্য বাইরে অপেক্ষা করছিল। সুব্রতাকে দেখতে পেয়ে মেহের বিস্তর হাসি দেয়। দোস্ত, আজকের ভাইবা ফাটাফাটি হয়েছে রে। এইবার পাশ করেই যাব দেখিস। 10টা প্রশ্নের মধ্যে 7টাই ঠিক হয়েছে। আমারও ভালো হয়েছে। আরো, তোর কেমন হয়েছে? আরিশা মুখে হাত চেপে লজ্জার হাসি দেয়। আমার কেমন হয়েছে জানি না, আমি তো পুরোটা সময় দীপ্র স্যারের দিকেই তাকিয়েছিলাম। তখন মুখ দিয়ে যাই এসেছে তাই বলেছি। আরিশার কথা শুনে এবার সুব্রতারও রাগ উঠে যায়। মেহেরের হাত ধরে সে বলে, চল তো মেহের, ক্যান্টিনে যাই। সকাল থেকে না খেয়ে আছি, ভীষণ ক্ষুধা পেয়েছে। আর এই মেয়েকে সাথে নিবি না, আজকাল ভীষণ বাড়াবাড়ি শুরু করেছে। কথা শুনলেই গায়ে জ্বালা ধরে যায়। ঠিক বলেছিস সুব্রতা, চল আমরা দুজনে চলে যাই। এই বলে মেহের আর সুব্রতা আরিশাকে রেখে হাঁটা শুরু করে। আরিশা বোকা বনে গিয়ে তাদের পিছন পিছন ছুটতে শুরু করে। সাজ্জাদ টেনশনের কারণে স্থির হয়ে বসতে পারছে না। তার কর্নেল স্যার সেই রাতে বের হয়েছিল গুপ্তচরকে ধরতে, কিন্তু এখন ফজরের আজান দিয়ে দিল, কর্নেলের কোনো দেখা নেই। জঙ্গলে নেটওয়ার্ক না থাকায় ওয়াকিটকিতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সাজ্জাদ একবার ভেবেছিল রাইফেলটা নিয়ে সেও যাবে জঙ্গলের দিকে, কিন্তু পরে আর সাহসে কুলায়নি তার। স্যার যদি জানতে পারে যে সে তার দায়িত্বে অবহেলা করে স্যারের পিছন পিছন গোয়েন্দারগিরি করতে ছুটেছে, তবে আর নির্ঘাত তার কপালে শনি জুটত। প্রায় আধ ঘন্টা পর টেন্টের বাইরে কোনো জিপ থামার শব্দ শুনে সাজ্জাদ দৌড়ে বের হয়ে আসে। সে দেখতে পায় নির্ঝর আহত অবস্থায় জিপ থেকে নামছে। ব্যথায় কুঁকড়ে উঠছে প্রতিটা কদমে, তাই শক্তিমত্তা বজায় রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছে নির্ঝর। স্যার, আপনি ঠিক আছেন? সাজ্জাদ, জিপের পিছনে ওই হারামিটা আছে, অজ্ঞান অবস্থায়। এবার যেন পালাতে না পারে, বি কেয়ারফুল। নির্ঝরের যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটা তার কথা শুনে ভালোই বুঝতে পারছে সাজ্জাদ। সে এক হাতে পেটের আহত অংশ চেপে ধরে আছে।
সাজ্জাদের চোখ সেদিকে পড়তেই সে তার স্যারকে জড়িয়ে ধরে বলে, স্যার, আপনার এই অবস্থা কে করলো? ওই হারামিটা ছুরি দিয়ে। নির্ঝর আর কিছু বলার আগে জ্ঞান হারায়। সাজ্জাদ তাড়াতাড়ি মিলিটারি ডাক্তারকে খবর দিয়ে নির্ঝরকে টেন্টের ভিতর এনে তাকে শুয়ে দেয়। তারপর তাড়াতাড়ি করে শরীরের জামাটা খুলে দেখে নির্ঝরের পেটের ওপর গভীর ক্ষত থেকে ক্রমাগত রক্ত বের হচ্ছে। এই সময় টেন্টে ডাক্তার এসে হাজির হয়। তারপর পুঙ্খানুপুঙ্খভাবে নির্ঝরকে পরীক্ষা করে বলেন, আই থিঙ্ক ছুরির সাথে বিষ মাখানো ছিল। ওনাকে এক্ষুনি ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তা না হলে বাঁচানো সম্ভব হবে না। বিরিয়ানি চামচটা মুখে পুরার সময় হঠাৎ করে সুব্রতার মনে নতুন এক ভাবনার উদয় হয়। খাবার চাবাতে চাবাতে সে আরিশাকে জিজ্ঞাসা করে, আরো, আজকে কত তারিখ দেখে বলতো? আরিশা হাতে চামচটা প্লেটে রেখে টেবিল থেকে ফোন বের করে দেখে জুনের 23 তারিখ। তারিখটা শুনতেই সুব্রতা বিষম খেয়ে সজোরে কাশতে থাকে। আরিশা তাড়াতাড়ি তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দেয়। সুব্রতা পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঝোঁকে পুরো গ্লাস শেষ করে ফেলে। তার কয়েকবার ধীরে ধীরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। সুব্রতার এমন কাণ্ড দেখে মেহের কিছুটা বিরক্তির সুরে বলে, সুব্রতা, তোকে ওকে আরোর ভূতে ধরলো নাকি? একটু রয়ে শুয়ে খা, কেউ তো তোর খাবার নিয়ে যাচ্ছে না। আর খাওয়ার সময় এত কথা বললে তো বিষম খাবি। আজকে 23 তারিখ, আজকে তো রোমান আন্টির জন্মদিন। আমি কি করে ভুলে গেলাম আজকের দিনটা? তাহলে আন্টিকে আজ কি সারপ্রাইজ দিবি চিন্তা করেছিস? আরে না, সবে তো মনে পড়লো, একটু ভাবতে দে। তুই কোনো প্ল্যান বলতে পারিস আরো? মেহের সুব্রতা আর আরিশার কথোপকথন শুনে অনেক বিরক্ত হয়। এক পর্যায়ে ভাবলেশ কণ্ঠে মেহের তাদের মধ্যে ফোড়ন কাটে। ওনার নিজের ছেলে ওনার খবর নেন না কত বছর ধরে, আর সেখানে তুই ওনার জন্মদিন নিয়ে তো লাফালাফি করছিস। ভীষণই অদ্ভুত। মেহেরের কথা শুনে সুব্রতার মুখ মুহূর্তের মাঝে কালো হয়ে যায়। একটু আগের উচ্ছলতা নিঃশেষ হয়ে গিয়ে মুখ শক্ত হয়ে যায়। এটা ওনার আর ওনার ছেলের ব্যাপার, সেটা আমি কেন ভাববো? উনি আমাকে এতদিন মাতৃস্নেহে বড় করেছেন, আর আমি বেমালুম ভুলে যেতে নিয়েছিলাম ওনার জন্মদিন, যেখানে উনি কোনোদিন আমার জন্মদিন ভোলেননি। তোর মনে হচ্ছে না তুই পরের মাকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে তীব্র শব্দে সাইরেন বাজে একটা অ্যাম্বুলেন্স মেডিকেলে উপস্থিত হয়। ক্যান্টিনের সবাই অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে, কারণ শুধু অ্যাম্বুলেন্স আসেনি, সাথে এসেছে 2টা মিলিটারি জিপ। সুব্রতা সহ সবাই বড় বড় চোখ করে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। এই ঘটনার চাপে মেহেরা সুব্রতার বাকবিতণ্ডা ঢাকা পড়ে যায়। অ্যাম্বুলেন্সের দরজা খুলে ডাক্তাররা তাড়াতাড়ি করে একজনকে স্ট্রেচারে করে হাসপাতালের ভিতর নিয়ে যাচ্ছে। লোকটা অজ্ঞান। তার পোশাক আশাক দেখলে ভালোই আন্দাজ করা যায় যে সে মিলিটারির একজন বড় কর্মকর্তা। জিপ থেকে আরেকজন মিলিটারি ডাক্তারদের পিছন পিছন দৌড়াচ্ছে আর বারবার বলছে, স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আমি সাজ্জাদ। মনের কৌতূহল দমাতে না পেরে সুব্রতা সেখানে ছুটে যায়। অ্যাম্বুলেন্সের এক কর্মীকে সুব্রতা জিজ্ঞাসা করে, রোগী কি মিলিটারির কোনো কর্মকর্তা? হ্যাঁ, চট্টগ্রাম থেকে আনা হয়েছে, সিরিয়াস কেস। পেটে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাও বিষ মাখানো ছুরি। কর্মীর কথা শুনে সুব্রতা ভীষণ অবাক হয়। বিস্মিত কণ্ঠে সে আবারও বলে ওঠে, তাহলে সিএমএস এ না নিয়ে গিয়ে এখানে আনা হলো কেন? ওখানে তো আরো ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। প্রত্যেকটা মুহূর্ত তাকে বাঁচিয়ে রাখা যুদ্ধের সমান। এখন তার লাইফ সাপোর্ট দরকার, আর সিএমএস এ কোনো লাইফ সাপোর্ট খালি নেই, তাই এখানেই আনতে হলো। সুব্রতা মুখ ভার করে কর্মীর কথা শোনে। তারপর সে ক্যান্টিনে ফিরে নিজের টেবিলে বসে পড়ে। সেখানে খাওয়া শেষ করে আজকের পরবর্তী ক্লাস করতে চলে যায়। আজকের শেষ ক্লাসটা করে সুব্রতা আপন গতিতে কলেজ বিল্ডিং এর করিডোরে হাঁটছে। হাঁটতে হাঁটতে চিন্তা করছে যে রোমানা আন্টিকে কি সারপ্রাইজ দেওয়া যায়। আন্টির জন্য একটা চকলেট কেক নিলে কেমন হয়? ঠিক সেই সময় সুব্রতার কিছু একটা নজরে পড়তেই সে একটা পিলারের আড়ালে চলে যায়। তারপর দূর থেকে ভালো করে দেখে দীপ্র এক নার্সের সাথে কথা বলছে, কিন্তু একটু দূরে থাকায় কোনো শব্দই সুব্রতার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সুব্রতার মনে এক সন্দেহের উদয় হয়। সে ঠিক না বেঠিক সেটা জানার জন্য সুব্রতা দীপ্রের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দীপ্র সেখান থেকে চলে গেলে সুব্রতা সেই নার্সকে পাকড়াও করে।
একটু আগে দীপ্র স্যার আপনাকে কি বলছিলেন? আসলে স্যারের বাবা অসুস্থ। প্রতিবার ওষুধ আর ইঞ্জেকশন দেওয়ার জন্য এক নার্সের দরকার। উনি আমাকে নার্স হিসেবে ওনার বাবার দেখভাল করতে বলেছেন। সুব্রতা যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হলো। একটু কেশে গলা পরিষ্কার করে সুব্রতা বলে, ওনার বাবার দেখভাল করতে আপনি কিন্তু যাবেন না। এটা কেমন কথা বলেন আপনি ম্যাম? আমি গরিব মানুষ, একটা এক্সট্রা কাজের অফার পেলে কেন যাব না? আমারও তো টাকার দরকার। দীপ্র স্যারের চেয়ে আমি আপনাকে আরো বেশি টাকা দেব, কিন্তু আপনি যাবেন না। আর আমি যে আপনাকে যেতে নিষেধ করেছি সেটা ওনাকে ভুলেও জানাবেন না। কোনো কাজ না করে টাকা পাবে, একথা শুনে নার্স তো খুশিতে গদগদ করতে থাকে। সে সম্মতি জানিয়ে চলে গেলে সুব্রতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর আপন মনে বলতে থাকে, অভিমান জমেছে, তাই বলে ছোটবেলার আদর তো ভুলে যায়নি চাচা। আপনি আমাকে ভুল বুঝে অপবাদ দিয়ে দূরে ঠেলে দিয়েছিলেন, কিন্তু তাই বলে তো আমি আপনাকে এতটা মৃত্যু যন্ত্রণা দিতে পারি না। আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছিলেন, তাই আমি নিজ পরিচয় আপনার কাছে যাব না। আপনার কাছে যাব কেবল ঋণ পরিশোধের জন্য, যাতে করে হাসরের ময়দানে আপনি আমাকে অভিযুক্ত করতে না পারেন। চকলেট কেক আর লাল গোলাপের তোড়া হাতে নিয়ে সুব্রতা চুপি চুপি বাসায় প্রবেশ করে। রোমানা খান সাধারণত বিকালবেলা রান্নাঘরে থাকেন, কিন্তু আজ তাকে সেখানে না দেখে সুব্রতা অনেক অবাক হয়। হয়তো আন্টি নিজের রুমে শুয়ে আছে। এই বলে মুখের হাসি বজায় রেখে সুব্রতা আস্তে আস্তে রোমানা খানের রুমে প্রবেশ করে। রুমে ঢুকে আন্টিকে কাঁদতে দেখে সুব্রতা হকচকিয়ে যায়। এই 5 বছরে সে কখনো তাকে কাঁদতে দেখেনি। তাহলে আজ কি এমন হলো যে তিনি এভাবে বিছানার চাদর আঁকড়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে চলেছেন? সুব্রতাকে দেখতে পেয়ে রোমানা খান বিছানা থেকে নেমে তাকে জড়িয়ে ধরে। মা, আমার বুকের মানিক, আমার ছেলে নির্ঝরকে কেউ খুন করতে চেয়েছে। আমার ছেলেটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা, আমাকে ওর কাছে নিয়ে চল। 5টা বছর হয়ে গেছে আমি আমার ছেলেকে দেখি না। প্লিজ সুব্রতা, আমাকে ওর কাছে নিয়ে চল। সুব্রতা হাতের জিনিসগুলো টেবিলে রেখে তাড়াতাড়ি করে রোমানা খানকে জড়িয়ে ধরে। আন্টি, প্লিজ শান্ত হও। আমাকে সব খুলে বলো। আমি তোমায় তোমার ছেলের কাছে নিয়ে যাব। সুব্রতার আশ্বাস পেয়ে রোমানা খান মুখ তুলে তাকায়। কিছুটা শান্ত হয়ে চোখ মুছে বিছানায় বসে পড়ে। সুব্রতাও তার পাশে বসে। একটু আগে, ওই ধর আধ ঘন্টা আগে, একটা আননোন নম্বর থেকে কল আসে। আমি প্রথমবার ধরিনি, ভেবেছিলাম কে না কে কল দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার কল আসতেই কেন জানি মনটা কুডাকা শুরু করে। তাই না চাইতেও কলটা রিসিভ করি। ওপাশ থেকে আমাকে বলে যে, আপনি কি কর্নেল রাওয়াজ খান নির্ঝরের মা? আমি বলি হ্যাঁ। তারপর বলে যে আমার ছেলেকে নাকি কে ছুরি দিয়ে আঘাত করেছে, এখন হাসপাতালের আইসিইউতে আছে। এটা শুনতেই আমার হাত থেকে ফোন পড়ে যায়। তারপর কি হয়েছে আমি জানি না সুব্রতা। রোমানা আবারও কান্নায় ভেঙে পড়ে। সুব্রতা তাড়াতাড়ি করে রোমানাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, আন্টি, কোন হাসপাতাল কিছু বলেছে? হ্যাঁ, তোর মেডিকেলে ভর্তি করেছে। রোমানার কথা শুনতেই সুব্রতার দুপুরের ঘটনাটা মনে পড়ে যায়। নির্ঝরকে সে কখনো নিজ চোখে দেখেনি, শুধু ছবিতেই দেখেছে। তবে সেগুলো অনেক ছোটবেলার ছবি, তাই আজ স্বচক্ষে তাকে দেখার পরে চিনতে পারেনি সে। রোমানা খানের কান্না দেখে সুব্রতারও বুক মুচড়ে ওঠে। সেও তো একদিন তার মা বাবাকে হারিয়েছিল। মা বাবার সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য। বাইরের কেউ কখনো আপন মা বাবা হতে পারে না, আবার অন্য কেউ আপন সন্তানও হতে পারে না। সুব্রতা রোমানা খানকে সান্ত্বনা দিয়ে বলে, ওনাকে যখন মেডিকেলে নেওয়া হয়েছিল তখন আমি দেখেছিলাম, ক্যান্টিনে ছিলাম আমি, কিন্তু বুঝতে পারিনি যে উনি তোমার ছেলে। সুব্রতার কথা শুনে রুমানার মনে একটু আশার সঞ্চার হয়। দুহাত দিয়ে সুব্রতার কাঁধ চেপে ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তুই দেখেছিস মা, আমার নির্ঝর কেমন আছে? বল না, তুই তো ডাক্তার, ওকে কেমন দেখলি? বাঁচার সম্ভাবনা কি আছে নাকি? আন্টি, এসব কি বলছো? না বাঁচার কি আছে? দেখবে আল্লাহ তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে দিবে। এসব অলক্ষণে কথা মুখে আনবে না। এখন চলো বের হয়ে পড়ি, বিকেল হয়ে আসছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছে রোমানা খান। বারবার গার্ডের কাছে মিনতি করছে তাকে একবার তার ছেলেকে দেখতে দেওয়া হোক।
কিন্তু মিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ায় গার্ড তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তার একটু পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুব্রত ও সাজ্জাদ। সাজ্জাদের ফোলা চোখ দেখে ভালোই আন্দাজ করা যায় সে তার স্যারের সুস্থতা কামনায় অশ্রু বিসর্জন দিয়েছে। সদ্য মিলিটারিতে জয়েন করা ছেলেটা নির্ঝরের কাছে অনেক বকা খায়, কিন্তু নির্ঝরকে অনেক ভালোবাসে, কারণ নির্ঝরের কাছ থেকে সে শুরু থেকে ট্রেনিং পেয়েছে। সাজ্জাদ সুব্রতার দিকে এক পলক তাকিয়ে গলা ঝেড়ে তাকে জিজ্ঞাসা করে, উনি কি নির্ঝর স্যারের মা? সুব্রতা মাথা নাড়ায়। আপনি কি ওনার ওয়াইফ? না। ও হ্যাঁ, স্যার তো অবিবাহিত। তাহলে আপনি ওনার সম্পর্কে কি হন? সুব্রতা দোটানায় পড়ে যায়। কি বলবে সে? সত্যি তো ওদের সাথে তার রক্ত বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। মন খারাপ থাকায় মিথ্যা বলতেও মন চাচ্ছে না, তাই সুব্রতা সোজাসুজি বলে, আমি ওনাদের বাড়ির আশ্রিতা। উত্তরটা দিতে সুব্রতার ভীষণ কষ্ট হয়, কারণ রোমানা খান কখনো তার সাথে আশ্রিতার মতো আচরণ করেনি। সুব্রতার বলা কথাটা হয়তো রোমানার কানেও পৌঁছায়, কিন্তু সন্তান শোকে তিনি এটাকে তেমন পাত্তা দেন না। একটু পর আইসিইউ রোগীদের দেখতে ডাক্তার আসলে সুব্রতা তার কাছে আইসিইউ একবার যাওয়ার পারমিশন চায়। প্রথমে ডাক্তাররা পারমিশন না দিল রোমানা খানের অবস্থা দেখে যে কোনো দুজনকে যাওয়ার পারমিশন দেয়। সুব্রতা সাজ্জাদের কাছে গিয়ে বলে, আপনি আর আন্টি গিয়ে দেখে আসুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। না থাক, আমি না হয় কাল স্যারকে দেখব, আপনারা যান। রাত হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে আপনাদের। সুব্রতা কিছু একটা বলতেই যাবে অমনি রুমানা সুব্রতাকে টেনে ওনার কাছে নিয়ে আসেন। তারপর তিনি চড়া গলায় বলেন, যাবি না কেন? হিংসা হচ্ছে? ছেলেকে পেয়ে মা মেয়েকে ভুলে যাবে? সবার সামনে চড় খেতে না চাইলে চুপচাপ আমার সাথে চল। সুব্রতা রোমানা খানের এই ব্যবহারের মানে বুঝতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও সে আইসিইউতে প্রবেশ করে। বিষের প্রভাব কাটতেই নির্ঝরের জ্ঞান ফিরতে শুরু করে। চোখের পাতা খোলার শক্তি না থাকলেও জোর করে একটু খোলার চেষ্টা করে। আশপাশ পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে যে সে বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে আছে। কোনো রকমে চোখের পাতা খুললেই শরীর নাড়াচাড়া করতে পারে না শক্তির অভাবে। ঠিক সেই সময় তার নজরে পড়ে এক অপরূপাকে। মায়াবিনী মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেয়েলি সৌন্দর্য কখনোই নির্ঝরের মন হৃদয়কে গ্রাস করতে পারেনি, কিন্তু আজ তার পাথর সমান হৃদয়ে মায়াবিনীর কাছে পরাস্ত হয়ে পড়ে। নির্ঝর বুঝতে পারে না তার অসুস্থতার জন্যই কি সে কাবু হয়ে পড়ছে, নাকি সত্যি সত্যি মেয়েটির মায়া তার শরীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে। সে আসক্ত হয়ে পড়ছে। নির্ঝর আর কিছু ভাবতে পারে না, সে কেবল সুব্রতার দিকে চেয়ে থাকে। সুব্রতার রূপে সে এতটাই মশগুল যে মায়ের ডাক পর্যন্ত কানে ঢুকছে না। স্যালাইনের সাথে ঘুমের ওষুধ দেওয়ায় আস্তে আস্তে নির্ঝর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। চোখের সামনে নিজের ছেলেকে অজ্ঞান হয়ে যেতে দেখে রুমানা খানের মনে ভীতির সঞ্চার হয়। কাপা হাতে ছেলের গায়ে স্পর্শ করে নিচু গলায় তাকে ডাকতে থাকে, নির্ঝর, বাবা আমার, দেখ মা এসেছে। মায়ের সাথে কথা বলবি না? আর কতদিন মায়ের সাথে রাগ করে মুখ ফিরিয়ে রাখবি? নির্ঝর, বাবা ওঠ। রোমানা খান অসহায় দৃষ্টিতে সুব্রতার দিকে তাকালে সুব্রতা তার দিকে তাকিয়ে এক সান্ত্বনার হাসি দেয়। আন্টি, উনি ঘুমিয়ে পড়েছেন। তুমি আর ডেকো না, ঘুমোতে দাও। তুই সত্যি বলছিস নির্ঝরের কিছু হয়নি? ও ঘুমোচ্ছে? হ্যাঁ, স্যালাইনে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে। সে ওষুধের প্রভাবে উনি ঘুমিয়ে পড়েছেন। চল আমরা চলে যাই, কাল দেখা করতে আসবো আবার। রোমানা খান সম্মতি জানালো। ঘুমন্ত ছেলেকে খানিকক্ষণ আদর করে তারপর তিনি আইসিইউ থেকে বের হন। সাজ্জাদ আর চোখে সুব্রতাকে কিছুক্ষণ দেখে মনে মনে বলে, এত সুন্দরী অবিবাহিত মেয়ে বাড়িতে থাকা সত্ত্বেও স্যার বাড়িতে যেতে চাইতো না কেন? ভেরি স্ট্রেঞ্জ। শারীরিক অবস্থার উন্নতি হয় রাতেই নির্ঝরকে কেবিনে দেওয়া হয়। ভোরের দিকে নির্ঝরের জ্ঞান ফিরে। চোখ মেলে তাকালে সে সম্পূর্ণ নতুন এক রুমে নিজেকে আবিষ্কার করে। সেই সাথে সে সোফার ওপর সাজ্জাদকে অঘরে ঘুমাতে দেখে। নির্ঝর গলাটা পরিষ্কার করে চাপা ভারী কণ্ঠে বলে ওঠে, সাজ্জাদ, সাজ্জাদ, ওঠ বলছি। ঘুমের মধ্যে নিজের স্যারের কমান্ড শুনে ধরফরিয়ে উঠে বসে সাজ্জাদ। আশপাশটা খানিকক্ষণ অবলোকন করে তারপর নির্ঝরের দিকে চায় সে। নির্ঝরকে উঠে বসতে দেখে খুশিতে গদগদ করতে করতে সাজ্জাদ তাকে জড়িয়ে ধরে। স্যার, আপনি ঠিক আছেন?
শরীর ঠিক আছে নাকি আমি ডক্টর ডাকবো? না, আমি ঠিক আছি, কিন্তু ওইখানের কি অবস্থা? আমি চলে আসার পর অ্যাসিস্ট্যান্ট কর্নেল সব সামলে নিবে। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু রেস্ট নিন। এই যা, কথার কারণে ভুলেই গেছি আপনার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। আমি এক্ষুনি ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে আসছি। এই বলে সাজ্জাদ সজোরে এক দৌড় লাগায়। ছেলেটার কাণ্ডে নির্ঝর হেসে দেয়। যেমনই হোক, ছেলেটা অনেক সহজ সরল। তারপর চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে নির্ঝর কালকে দেখা সে মায়াবিনীকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো অস্তিত্বই সে দেখতে পায় না। তুমি কি শুধুই আমার কল্পনা, ঘুমের ঘোরের ঘুম পড়ি, নাকি কোনো বাস্তবতার মায়াবী রমণী? যদি বাস্তবতায় তোমার অস্তিত্ব থেকেই থাকে, তবে আমি তোমায় খুঁজে বের করবই। রুমানা বেগম সারা রাত জেগে ছেলের জন্য তার পছন্দসই সকল খাবার রান্না করেছে। বাড়িতে ফেরার পর সেই যে রান্নাঘরে তিনি ঢুকেছিলেন, একেবারে ফজরের সময় গোসল করে তবেই নিজের রুমে ঢুকেছেন। সুব্রতা আড়াল থেকে সবই দেখেছে। কেন জানি তার মনে একটুখানি খারাপ লাগা কাজ করছে। রোমান আন্টি কি তার ছেলে পেয়ে আমায় ভুলে যাবে? এই প্রশ্ন মনের মাঝে উদয় হলে নিজে হেসে দেয়। নিজ সন্তানের জায়গা কখনোই অন্য কেউ নিতে পারে না, যেমনটা মা বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। এতগুলো বছর একসাথে থাকার পরও সুব্রতা পারেনি রোমানাকে নিজের মায়ের জায়গা দিতে। তাই এটা আশা করা ভুল হবে যে তিনি তার ছেলের অপেক্ষা সুব্রতাকে বেশি দাম দিবেন। ভোরবেলা সুব্রতা রোমানার রুমে প্রবেশ করলে দেখতে পান তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে তার ছেলের সুস্থতা কামনায় মশগুল। কারো উপস্থিতি টের পেয়ে তিনি তাড়াতাড়ি দোয়া ভেঙে মেঝে থেকে উঠে পড়েন। জায়নামাজটা ভাঁজ করতে করতে তিনি সুব্রতার দিকে তাকিয়ে বলেন, নির্ঝরের পছন্দের সব খাবার রান্না করেছি। অনেকদিন পর করেছি তো, জানি না কেমন হয়েছে। আমার ছেলেটা সেগুলো দাঁতে কাটবে কিনা। সুব্রতা সম্মতিসূচক মাথা নাড়িয়ে তার কাছে এসে বলে, ভিজিটিং আওয়ার 9টায়, আমরা 8টায় বের হব। ততক্ষণ তুমি একটু বিশ্রাম নাও, অনেক রাত পর্যন্ত কাজ করেছ। রেস্ট না নিলে তুমিও যে অসুস্থ হয়ে যাবে। কথাটা বলেই সুব্রতা বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে আসে। সুব্রতার আশঙ্কা রোমানা আন্দাজ করতে পেরে হেসে দেয়। পাগলি মেয়ে একটা, বড় হয়ে গেছে, এখনো বাচ্চাদের মতো হিংসে করছে। হাসপাতালে ঢোকার মুহূর্তেই সুব্রতা ও রোমানা খানের সাথে সাজ্জাদের দেখা হয়। তার হাত ভর্তি ফলের প্যাকেট। তাদের দেখে, বিশেষ করে সুব্রতাকে দেখে সাজ্জাদের চোখ খুশিতে চকচক করে ওঠে। আন্টি, আসসালামু আলাইকুম। নির্ঝর স্যারকে তো কালকে রাতে কেবিনে দিয়েছে। আপনাদের নাম্বার আমার কাছে ছিল না, তাই বলতে পারিনি। শকর আলহামদুলিল্লাহ। আমার ছেলে কোথায়? কত নম্বর কেবিন? আমি এক্ষুনি তার কাছে যাব। কেবিন নম্বর 372। সাজ্জাদের কাছ থেকে কেবিন নম্বরটা জেনে তিনি দ্রুত পায়ে হাসপাতালে ঢুকে পড়েন। সাজ্জাদ সুব্রতার দিকে চেয়ে বলে, আন্টি স্যারকে অনেক ভালোবাসেন? সব মায়েরাই তার সন্তানদের ভালোবাসেন। প্রাসঙ্গিক কিছু কথা বলতে বলতে সুব্রত ও সাজ্জাদ ধীর গতিতে কেবিনের দিকে যেতে থাকে। দূর থেকে সুব্রতাকে এক অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে দীপ্রের মাথায় আগুন জ্বলে যায়। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। এখানে যদি কেউ না থাকতো, তাহলে সে নির্ঘাত সাজ্জাদকে বেধড়ক মারত। রাগে কটমট করতে করতে দীপ্র, সুব্রত ও সাজ্জাদের পথ আটকে দাঁড়ায়। এভাবে হুট করে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়ায় সাজ্জাদ একটু বিরক্ত হয়। ডাক্তার, আমার পথ আটকালেন কেন? আমাদের যেতে দিন। দীপ্র সুব্রতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চোয়াল শক্ত হয়ে বলে, সুব্রতা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসো। সুব্রতা ভালোই বুঝতে পারে সে এখন না গেলে দীপ্র এক কাণ্ড বাঁধাবে, কারণ তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা হিংসার আগুনে জ্বলছে। হাসপাতালের মধ্যে সুব্রতা কোনো সিন ক্রিয়েট চায় না বিধায় সে তার হাতের হটপট গুলো সাজ্জাদের কাছে দিয়ে হাসি মুখে বলে, উনি আমার স্যার, আপনি যান, আমি একটু পরেই আসছি। সাজ্জাদ চলে গেলে দীপ্র শক্ত করে সুব্রতার হাত চেপে ধরে তাকে রুমের এক কোণে নিয়ে যায়। ওই ছেলের সাথে তোর এত কিসের কথা সুব্রতা? তুই জানিস না আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না? আর তুই এখন হাসপাতালে কি করছিস? আমার এক পরিচিত হাসপাতালে ভর্তি, তাকেই দেখতে এসেছি। তোর কোন পরিচিত শুনি? তোর সব পরিচিতকেই আমি চিনি, নাম বল তার। সুব্রতা বিরক্তি ভরা কণ্ঠে বলে, রোমানা আন্টির ছেলে নির্ঝর।
নির্ঝরের নাম শুনতেই দীপ্র স্তব্ধ হয়ে যায়। নির্ঝর এখানে কি করছে? আপনার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা শেষ হলে আমি আসছি। খবরদার সুব্রতা, তুই ওর কাছে যাবি না। আপনার পারমিশন লাগবে নাকি মিস্টার মাহাতাব? আর লাগলেও আমি নিব না। আমি এগুলোর পড়া করি না। কথাটা বলেই সুব্রতা সেখান থেকে চলে যায়। দীপ্র দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করে। তারপর নিজ মনে মনে বলে, আমার লাভ স্টোরিতে হঠাৎ করে ভিলেনের আগমন। আমার জীবন থেকে মিলিটারির স্বপ্ন কেড়ে নিয়ে এখন সুব্রতাকেও কেড়ে নেওয়ার জন্য এসেছিস নির্ঝর। দুঃখিত বন্ধু, সুব্রতাকে তুই কখনোই পাবি না। ও আমার আর সারা জীবন আমারই থাকবে। এইবার আর আমি তোকে কোনো চাল চালতেই দিব না। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস। দরজার আড়াল থেকে বেডের ওপর নির্ঝরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে রুমানা খান। মনের কিছু সংকোচের কারণে রুমের ভিতর পা রাখতে গিয়েও রাখতে পারছে না। সম্পর্ক যতই গভীর হোক, বিশাল সময়ের ব্যবধানে তাতে মরিচা পড়ে বন্ধন দুর্বল হয়ে যায়। ঠিক তেমন কিছুই ঘটছে রুমানা খানের মনের মধ্যে। মা হিসেবে ছেলের ওপর তার সবচেয়ে বেশি অধিকার থাকা সত্ত্বেও দীর্ঘদিনের বিরহ তার সংকোচের প্রকৃত কারণ হয়ে দাঁড়িয়েছে। মনটা শক্ত করে মুখে হাসি বজায় রেখে তিনি ঘরে ঢুকে পড়েন। নির্ঝর হাত ভাঁজ করে কনুয়ে মিনমাংস দিয়ে চোখ ঢেকে রেখেছে। হয়তো কেবিনের তীব্র লাইট তার জন্য অসহনীয় হয়ে উঠছে। রোমানা খান ধীর পায়ে ছেলের কাছে গিয়ে আস্তে করে তার পাশে বসে পড়ে। তারপর নিজের হাতটা নির্ঝরের মাথায় রেখে অতি কোমল কণ্ঠে বলেন, নির্ঝর, বাপ আমার। হালকা ঘুমের ঘোরে মমতাময় মায়ের কণ্ঠ শুনে ধরফরিয়ে ওঠে নির্ঝর। আশেপাশে তাকিয়ে শেষে নিজের পাশে এক অচেনা মধ্যবয়সী মহিলাকে দেখে কিছুটা পিছিয়ে যায় সে। ধীরে ধীরে দৃষ্টিশক্তি ও বোধগম্যতা প্রখর হলে মুহূর্তের মাঝে নিজ জন্মদাত্রীকে চিনতে পারে সে। 5 বছরে মায়ের চেহারায় পরিবর্তন না হলেও নির্ঝরের স্মৃতিতে তার চেহারা ঝাপসা হয়ে গেছে। এতদিন পর মাকে সামনে দেখে স্বাভাবিক উচ্ছলতা দেখা যায় না নির্ঝরের মুখে, বরং আরো বিরক্তির স্বরে নির্ঝর বলে, আপনি আপনি এখানে এসেছেন কেন? আমাকে আপনি করে বলছিস কেন বাবা? আর তুই হাসপাতালে ভর্তি, আর আমি আসবো না? তা কি করে হয় বলতো? পরকে তো আমরা আপনি করেই বলি, তাই না? তাহলে আপনার ক্ষেত্রে ভিন্ন হবে কেন? আমার সাথে এমন করছিস কেন নির্ঝর? মায়ের কাছ থেকে আর কতদিন দূরে থাকবি? মানিক আমার, শরীর কেমন লাগছে তোর? কথাটা বলে রুমানা খান নিজের ছেলেকে জড়িয়ে ধরতে নিলে নির্ঝর একটু সরে বসে। ছেলের এমন কঠোর ব্যবহারে তিনি অশ্রুসিক্ত হয়ে বলেন, আজও কি তোর আমার ওপর রাগ অভিমান একটুও কমেনি? আজও মাকে ক্ষমা করতে পারিসনি? বুড়ো মাকে আর কত শাস্তি দিবি? তুই আমার কাছে না থাকলে যে আমি মরেও শান্তি পাবো না। শান্তি না পাওয়ার কি আছে? পালক মেয়েকে নিয়ে তো দিব্যি ভালোই আছেন। আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি নাকি মারা গেছি, খবর কি আপনি রাখেন? রাখেন না, কারণ আপনার কাছে আমার কোনো দাম নেই। আপনার কাছে নিজের সন্তানের চেয়ে পরের সন্তানের দাম ঢের বেশি। 5 বছর পর এখন নাকি কান্না কেঁদে আমার মন গলাতে পারবেন ভেবেছেন? নির্ঝর, তুই আমাকে ভুল বুঝছিস বাবা। আমি যা বুঝছি একদম ঠিক বুঝছি। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান। যান আপনার আদরের পালক মেয়ের কাছে। আমার সামনে একদম কুমিরের কান্না কাঁদবেন না। আপনাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। ছেলের এমন নির্দয় কথা শুনে রুমানা খান আঁচলে মুখ চেপে কাঁদতে থাকেন। উত্তেজিত হলে নির্ঝরের শরীর খারাপ হতে পারে এই ভেবে তিনি আর কথা বাড়ান না। চুপচাপ রুম থেকে বাইরে বের হয়ে আসেন। ঠিক সেই সময় সুব্রতা রুমের সামনে এসে পৌঁছায়। রুমানা খান সুব্রতাকে বুকে জড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে। সুব্রতা কিছুক্ষণ হতভম্বের মতো সাজ্জাদের দিকে চেয়ে থাকে। পরিস্থিতি সে কিছুই বুঝতে পারছে না। রুমানার কান্না দেখে সাজ্জাদ এক দৌড়ে কেবিনে ঢুকে পড়ে। আন্টি, কি হয়েছে? তোমার ছেলে কিছু বলেছে তোমাকে? বকেছে? আচ্ছা, আমি গিয়ে কথা বলছি ওনার সাথে, তুমি শান্ত হও। সুব্রতা কেবিনে যেতে নিলে রুমানা খান তাকে বাধা দেন। আমি বাসায় যাব সুব্রতা, একটু ঘুমাতে চাই। সুব্রতা আর কথা বাড়ায় না। রুমানা খানকে নিয়ে সে বাসায় চলে আসে। দুপুরে রান্না শেষে সুব্রতা রুমানার ঘরে একবার উঁকি মারে। দেখে তিনি এখনো ঘুমিয়ে আছেন। টেবিলে খাবারগুলো রেখে কাজের মেয়েটাকে বলে, আন্টি উঠলে খাবার গরম করে খাইয়ে দিবি। আমি একটু বের হব, সন্ধ্যায় ফিরবো। আন্টি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিবি, ঠিক আছে? যে আপা। সুব্রতা নিজ রুমে গিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হতে থাকে। নার্সের বেশে মাহাতাব বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা।
কতদিন পরে বাড়ির আঙিনায় আবার সে উপস্থিত হয়েছে। তবে এইবার সে এখানে থাকতে আসেনি, বরং উপকারের ঋণ শোধ করতে এসেছে। মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি থাকার কারণে দেখে বোঝাই যাচ্ছে না যে মেয়েটা সুব্রতা। ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে নিলেই পেছন থেকে কারো কাঠখোট্টা কণ্ঠ শুনে সুব্রতা থেমে যায়। এই মেয়ে, তুমি কে? কিছু না বলে এভাবে বাড়ির ভিতর ঢুকে পড়ছো? দিন দুপুরে ডাকাতি করতে এসেছো নাকি? দারোয়ানের কথা শুনে সুব্রতা নিজ মনে হেসে দেয়। নিজের বাড়িতে ডাকাতি? সুব্রতা একবার কেশে গলাটা পরিষ্কার করে বলে, আমি নার্স সুমনা। ছোট সাহেব পাঠিয়েছেন বড় সাহেবের দেখভালের জন্য। হ্যাঁ, ছোট সাহেব বলেছিলেন বটে আমায় আজ এক নার্স আসবে। আচ্ছা তুমি যাও, ওই ডানের রুমের ভিতরের দিকে আরেকটা রুম আছে, ওখানেই বড় সাহেব আছেন। সুব্রতা মাথা নেড়ে চুপচাপ বাড়িতে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই সুব্রতার বুক কেঁপে ওঠে। 5 বছর আগের মাহাতাব ম্যানশন আর এখনকার মাহাতাব ম্যানশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জৌলুস আভিজাত্য সবকিছু অযত্নের কারণে ময়লার আস্তরণে ঢাকা পড়ে গেছে। জনশূন্য বাড়িতে তার গা শিউরে ওঠে, কিন্তু একসময় ছোট্ট সুব্রতা বাড়িটিতে দাপিয়ে বেরিয়েছে। ডানের রুমটা দীপ্রের। একরাম মাহাতাবের শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো না যাওয়ায় দীপ্র তার সাথে লাগোয়া রুমে বাবার থাকার সব ব্যবস্থা করে দিয়েছে। চাচাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সুব্রতা নিজেকে সামলাতে পারে না। ভেজা চোখে খানিকক্ষণ চাচাকে নিরীক্ষণ করে তার পায়ের কাছে মেঝেতে বসে পড়ে। কান্নারত কণ্ঠে বলে ওঠে, চাচা। সুব্রতার কণ্ঠ শুনতেই ইকরাম সাহেবের হুঁশ ফিরে আসে। মাতাল ব্যক্তির মতো হাত পা ছুড়ে অর্ধেক চোখ খুলে আশেপাশে তাকায়। তারপর ভাঙা কণ্ঠে বলতে থাকে, কে? সুব্রতা এসেছিস মামুনি? আমার সুব্রতা মামুনি? সুব্রতার বুক ছিঁড়ে যাচ্ছে কষ্টে। সে কখনো ভাবতে পারেনি তার চাচাকে সে এই অবস্থায় দেখবে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে চোখ মুছে বলে, না, আমি নার্স সুমনা। আপনার ছেলে আপনার দেখভালের জন্য আমাকে কাজে রেখেছেন। ও, তাই বলো। আমি ভেবেছিলাম আমার ভাতিজি এসেছে, আমার সুব্রতা মামুনি। আমি অনেক অন্যায় করেছি, তাই হয়তো মৃত্যুর কাছে পৌঁছেও তার মুখটা একবারের জন্য দেখা হবে না আমার। শেষবারের মতো তার কাছে ক্ষমা চেয়ে যাওয়া হলো না আমার। হায় আমার সুব্রতা মামুনি, কোথায় তুই? কথাগুলো বলতে বলতে ইকরাম সাহেব জ্ঞান হারায়। ইকরাম সাহেব অজ্ঞান হয়ে যেতেই সুব্রতা তার কাছে ছুটে যায়। চাচার গায়ে হাত রেখে হালকা ঝাঁকিয়ে তাকে ডাকতে থাকে, চাচা, চাচা, কি হলো তোমার? চাচা চোখ খোলো। সুব্রতা তাড়াতাড়ি করে স্যালাইন লাগিয়ে দেয় ইকরাম সাহেবের হাতে। স্যালাইনের ব্যাগে লিকুইড ওষুধ ইনজেক্ট করলে কিছুক্ষণের মধ্যে ইকরাম সাহেবের হুঁশ ফিরে, কিন্তু তিনি পুরোপুরি চেতনা ফিরে পান না। চোখ অর্ধ খোলা অবস্থায় তার ঘুংরানোর শব্দ প্রতিধ্বনি হয়ে সুব্রতার কানে লাগে। অশ্রু ভেজা চোখে চাচার দিকে তাকিয়ে থাকে সুব্রতা। জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার অতি প্রিয় ভাতিজির নাম জপছেন, যাকে বহিরাগতের মুখের কথায় একদিন তিনি নিজের থেকে আলাদা করে দিয়েছিলেন, সকল ধরনের অধিকার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলেন। সুব্রতা চাচার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। তোমার কাছে আমার আর কোনো দাবি নেই চাচা। আল্লাহ তোমায় জান্নাতবাসী করুন আর এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দান করুন। বিকাল হয়ে আসলে সুব্রতা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কারণ দীপ্রের মুখোমুখি সে হতে চায় না, কারণ তার মতো চতুর মানুষের তীক্ষ্ণ দৃষ্টি এড়ানোর সুব্রতার পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু ভাগ্য বলে একটা বিষয় আছে। ভাগ্যে যদি দেখা হওয়া লেখা থাকে, তাহলে কে সেটা আটকাতে পারবে? সুব্রতা বের হতেই নিবে, ঠিক সেই সময় দীপ্র বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সারাদিনের খাটা খাটুনিতে ক্লান্ত শরীরটাকে সে বিছানায় এলিয়ে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে পড়ে, আজ তো নার্সের আসার কথা ছিল। সে এসেছে কিনা আর তার বাবার অবস্থা দেখতে। দীপ্র বিছানা থেকে নেমে পাশের রুমে চলে যায়। দূর থেকে দীপ্র আসতে দেখে সুব্রতা মুখের মাস্কটা ঠিক করে পরে নেয়, যাতে দীপ্র তাকে চিনতে না পারে। দীপ্র রুমে ঢুকে সুব্রতার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু সুব্রতার দিকে একবারের জন্য না তাকিয়ে সে তার বাবার কথা জিজ্ঞাসা করতে থাকে, বাবাকে স্যালাইন কি আপনি দিয়েছেন? সুব্রতা একটু কণ্ঠ পরিবর্তন করে বলে, জি স্যার। দীপ্রর মনে কিছুটা সন্দেহ হয়, তার বাবাকে যে এই স্যালাইনটাই দিতে হবে, এটা তো কোনো নার্সের পক্ষে জানার কথা না। তারপর সে নার্সের পোশাকে থাকা সুব্রতার দিকে তার দৃষ্টি আরোপ করে।
ভালোবাসার মানুষটা যে পোশাকে আসুক কিংবা যে রূপে ধারণ করুক, অপরপক্ষের মানুষটা ঠিকই তাকে চিনতে পারে। তাই দীপ্রের ও শুভ্রতাকে চিনতে কোনো বেগ পেতে হয়নি। মুখে মিষ্টি হাসি রেখে দীপ্র শুভ্রতার দিকে তাকায়, মাথাটা একটু ঝুঁকিয়ে বলে, আপনি তো প্রথম দিনই দারুণ করেছেন নার্স সুমনা। আপনার অবশ্যই একটা পুরস্কার পাওয়া উচিত। শুভ্রতার একটু একটু নার্ভাস ফিল হওয়া শুরু হয়। সে কথা কাটিয়ে বাড়ি থেকে বের হতে চায়। না স্যার, এটা তো আমার ডিউটি, এর জন্য আবার পুরস্কারের কি দরকার? আমি তাহলে আসি স্যার, বিকেল হয়ে গেছে, আমার বাচ্চাগুলো বাসায় একলা আছে। এই বলে শুভ্রতা রুমের বাইরে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে দীপ্রের ঠান্ডা গলার একটা কথা শুনে শুভ্রতা তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আমার জানা মতে তো তুই অবিবাহিত, তাহলে তোর কিভাবে বাচ্চা হলো শুভ্রতা? কাল পর্যন্ত তো তোর কোল খালি ছিল, একদিনে বাচ্চার মা হলে কি করে? শুভ্রতার আর বুঝতে বাকি থাকে না যে সে ধরা পড়ে গেছে। তাই সে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। দীপ্র তার দিকে পা বাড়ায়, তারপর কানে কানে বলে, আমার রুমে আয়। শুভ্রতা দীপ্রের কথা মতো তার রুমে চলে যায়। জলে থেকে আর যাই হোক, কুমিরের সাথে লড়াই করা যায় না। আমি জানতাম তুই আসবি শুভ্রতা, প্লিজ বাবাকে ক্ষমা করে দে। মানুষটা তোর প্রতি করা অন্যায়ের জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছে। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তোকেই খুঁজে চলেছে প্রতি মুহূর্তে। আমি চাচাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। যে মানুষটা আমাকে এত আদর যত্ন করেছেন, আদর করে বড় করে তুলেছেন, একটা অন্যায়ের জন্য তাকে আমি এত বড় শাস্তি দিতে পারি না। এতটাও পাষাণ এখনো হতে পারিনি আমি। সুব্রতার কথা শুনে দীপ্র মনে মনে অনেক খুশি হয়। তারপর উদাসীন কণ্ঠে বলে, আর আমাকে আমাকে কি ক্ষমা করেছিস তুই? দীপ্রের কথা শুনে সুব্রতা এক তাচ্ছিল্যের হাসি হাসে। তারপর বুকে হাত গুজে কঠোর কণ্ঠে বলে, আপনাকে ক্ষমা করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় মিস্টার মাহাতাব। আপনাকে ক্ষমা করা মানে নিজের আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া। যে সময়টা আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল, আপনি সেই সময়টাতে অন্যদের মতো আমার গায়ে কাদা ছুঁড়েছেন, কলঙ্কিনী বলে দূরে ঠেলে দিয়েছিলেন। আর আপনি আশা করছেন আমি আপনার মতো এক অমানুষকে ক্ষমা করে দিব? আপনাকে একসময় আমি ভালোবাসতাম, এটা ভাবলেই আমার নিজের প্রতি ভীষণ ঘৃণা হয়। সবারই সহ্যের একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করলে সেই মানুষটার আর হিতাহিত জ্ঞান থাকে না। সুব্রতার মুখে নিজের প্রতি এত খারাপ কথাগুলো শুনে দীপ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সাপের মতো ফুঁসতে ফুঁসতে এই 5 বছরে তার মনের মধ্যে জমানো সকল কথা বলে দেয়। হ্যাঁ, আমি অমানুষ, আমি নিকৃষ্ট জীব। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, 5 বছর আগে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু তোর মনে কি একবারের জন্য এই প্রশ্ন জাগেনি যে তুই যে দীপ্রকে চিনিস, তার পক্ষে তো এই কাজটা করা অসম্ভব? তাহলে কেন সেদিন এতটা কঠোরতা দেখিয়েছিলাম তোর প্রতি? কেন নিজের ভালোবাসাকে কলঙ্কিত বলতেও থামিনি? একবারও কি তোর মনে হয়েছে? সুব্রতা নিস্তব্ধ। আসলেই তার মনে কখনো এই প্রশ্নগুলো জাগ্রত হয়নি। সে শুধু এত বছর দীপ্রকে দায়ী করে গেছে। সুব্রতাকে চুপ থাকতে দেখে দীপ্র আবারও বলতে শুরু করে, সেদিন যদি তোকে আমি বাসা থেকে বের না করে দিতাম, তাহলে সারা জীবনের জন্য নিজের সতীত্ব হারাতি। মামার কোনো জোর যে তোর উপর প্রথম থেকে ছিল, সেটা আমি ভালোই আন্দাজ করতে পেরেছিলাম। মা আর মামা তো তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তাই মামা তোর সাথে নিজের শারীরিক চাহিদা মিটাতে চাইলে মাও বাধা দেয় না। আমি নিজে শুনেছি এই কথাগুলো, তাই সেদিন তোর সাথে বাজে ব্যবহার করতে আমি বাধ্য হয়েছিলাম। বাবা ব্যবসার কাজে বাইরে থাকে বেশিরভাগ সময়। আমি তখন মেডিকেলের হোস্টেলে থেকে পড়াশোনা করি। আর দাদিকে তো মা অর্ধেক সময় ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান করে রাখতো। তখন কে বাঁচাতো তোকে? তোর নিরাপত্তার স্বার্থেই। হ্যাঁ, এখন তুই বলবি যে আর কি কোনো উপায় ছিল না তোকে বাঁচানোর? হ্যাঁ, অবশ্যই ছিল, কিন্তু তৎক্ষণাৎ আমি আর কিছু ভাবতে পারিনি। 5 বছর আগে যদি আমার এখনকার মতো বুদ্ধি বিবেচনা থাকতো, তাহলে তোকে নিয়ে আলাদা হয়ে যেতাম সুব্রতা। তাও তোকে নিজের থেকে আলাদা করতাম না। সে সময় শুধু মনে হয়েছিল যে করে হোক তোকে বাঁচাতে হবে। আর তোর কি মনে হয় রাস্তায় রোমানা আন্টির সাথে দেখা হওয়াটা কি শুধুই কাকতালীয়? না, আমি রোমানা আন্টিকে পুরোটা বিষয় বলেছিলাম, যাতে তুই ওনার কাছে নিরাপদ থাকতে পারিস। আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ চাচ্ছি তোর কাছে। আমাকে ক্ষমা করে দে। যদি বলিস তোর পা জড়িয়ে মাফ চাইতো, আমার বাধা নেই।
আর কখনো আমি তোর কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। তুই যার সাথে থাক, যাকে খুশি জীবনসঙ্গী কর, আমি আর তোর জীবনে মাথা ঘামাবো না। আমি দোষ করেছি, এই দোষের শাস্তি আমি নিজেই নিজেকে দিব। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা সুব্রতা, আমার জীবন থেকে চলে যা। এতক্ষণ কোথায় ছিলি সুব্রতা? সন্ধ্যা হয়ে গেছে কখন? বাড়ি ফিরতে হবে খেয়াল থাকে না কেন তোর? রোমানা খান মোটামুটি জোর গলায় কথাগুলো সুব্রতাকে বলেন। তবুও সুব্রতার কোনো নড়চড় না দেখে তার মনে অভিমান জমে। গর্ভের ছেলের মতো এখন তুইও এই বুড়িমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, তাই না? নিবি তো, বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। এখন তো আমার শাসনগুলো সেকেলে লাগবি। আমার কিছু হয়ে যাক, তাতে তোরা দুজন খুব আনন্দ পাবি। দীপ্র ভাইয়া কি তোমায় সেদিন ফোন করে বলেছিল আমায় তোমার কাছে রাখতে? শান্ত কণ্ঠে বললেও সুব্রতার কথার মাঝে এক অন্তর্নিহিত জোর ছিল, যার কারণে রোমানা খান চুপ হয়ে যায়। তার বুকের ভিতর এক অন্য রকমের ভয় কাজ করতে থাকে। নির্ঝরের মতো যদি সুব্রতাও তার কাছ থেকে দূরে সরে যায়, তখন তিনি কি নিয়ে বাঁচবেন? কিন্তু এত জোরালো কণ্ঠকে তিনি উপেক্ষা করতে পারেন না। অনিচ্ছা সত্ত্বেও তাকে এই সত্যের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, দীপ্র আমাকে ফোন করে বলেছিল। সাথে সাথে সুব্রতার চোখে মুখে বেদনার ছাপ ফুটে ওঠে। পানিতে টলমল চোখে একবার রোমানার দিকে তাকিয়ে তার দৃষ্টি সরিয়ে ফেলে সে। তাহলে বলনি কেন আমায় এতদিন? আমি শুধু শুধু এতদিন এক নিরীহ মানুষকে দোষী মনে করেছি, তাকে দূরে সরিয়ে দিয়েছি, ঘৃণা করেছি। মা, আমি বুঝতে পারিনি যে তুই এখনো। রোমানা আর কিছু বলতে পারে না। তার আগে সুব্রতা নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। রোমানাও শাড়ির আঁচলে মুখ গুজে কেঁদে দেন। মাফ করে দে মা, নিজের পাগল ছেলেটার পাশে তোকে বউ হিসেবে দেখার স্বাদ মিটাতে তোকে বলিনি। চেয়েছি তোর সাথে দীপ্রের দূরত্ব বাড়ুক। তা না হলে যে তুই আমার ছেলেকে দীপ্রে জায়গাটা দিতে পারবি না। কিন্তু ভাগ্যে যা ছিল তাই হলো। বিছানায় চিত হয়ে শুয়ে গভীর চিন্তায় মগ্ন সুব্রতা। তার বুকের ভিতর যে কি ঝড় বইছে সেটা কেবল সেই জানে। দীপ্রের চোখে সে যে পরিমাণ রাগ অভিমান দেখেছে সেটা সহজে গলবার নয়। সুব্রতার এখন ঠিক কি করা উচিত সেটা সে বুঝতে পারছে না। ঠিক সেই সময় তার সাইলেন্ট ফোনটা ভাইব্রেট করে ওঠে। না চাইলেও ফোনটা হাতে নিয়ে দেখা আরিশা কল করছে। পারিবারিক অশান্তির দরুন তার জোড়া বন্ধুর কথা সুব্রতা প্রায় ভুলতে বসেছিল। মাথাটা বালিশে রেখে সুব্রতা কল রিসিভ করে। হ্যাঁ আরো, বল। তোর সাথে কি মেহেরের কথা হয়েছে আজকে? আজকে কি? আমার তো কাল থেকে কথা হয়নি। কিছু কি হয়েছে? আমি তো বুঝতে পারছি না। আজ সন্ধ্যায় কল দিয়ে মেহের আমাকে ইচ্ছা মতো কথা শুনিয়েছে, গালমন্দও করেছে, কিন্তু আমি তো কিছু করিনি, এমনকি ওর পিছনে লাগিওনি। তাও কেন কথা শোনালো বুঝলাম না। মেহেরের হয়তো মন খারাপ, তাই তোকে কথা শুনিয়ে রাগ মিটিয়েছে। না না, আমার মনে হয় ওর কিছু হয়েছে। তুই একটু জেনে আমাকে জানাতে পারবি? আচ্ছা, দেখা হলে জেনে নিব। ফোন রাখি, ঘুম পেয়েছে ভীষণ। আচ্ছা, জানাতে ভুলিস না। সোফায় বসে হাতে হাত ঘষছে সাজ্জাদ। তার স্যারকে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছে সে কখন থেকে, কিন্তু সাহসের অভাবে পেরে উঠছে না। নির্ঝর বেডে হেলান দিয়ে মনোযোগ সহকারে বই পড়ছে। মিলিটারিতে জয়েন করার পর বই পড়াটাই তার একমাত্র বিনোদন হয়ে উঠেছে। মাঝে মাঝে বই পড়তে সে এতটাই মশগুল হয়ে যায় যে কখন রাত পেরিয়ে ভোর হয়ে যায় সে বুঝতেও পারে না। কিন্তু আজ কেন জানি তার মন বইতে বসছে না। বারবার তার মনটা সে মায়াবিনীর কাছে ছুটে চলেছে। বইয়ের পাতায় পাতায় যেন তার প্রতিচ্ছবি ফুটে উঠছে। আর চোখে সাজ্জাদের অস্বস্তি দেখে নির্ঝর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে, যা বলার বলে ফেলো। এত ভনিতা করা আমার পছন্দ না। এ মানে স্যার, আপনার বাড়ির আশ্রিতা মেয়েটা তো ভীষণ সুন্দরী। কয়জনের বাড়িতে এমন আগুন সুন্দরী আশ্রিতা থাকে বলুন? তুমি ঠিক কি বলতে চাচ্ছ সাজ্জাদ? কি সুন্দরী সেটা দিয়ে আমি কি করব? না মানে স্যার, আপনি আন্টিকে এভাবে চলে যেতে বলেছেন। আন্টি তো অনেক কষ্ট পেয়েছেন, তাই বলছি সব রাগ ভুলে বাড়ি যান, দেখবেন ভালো লাগবে। অসম্ভব, ওই মেয়েটা যতদিন আমার বাড়িতে থাকবে আমি সেখানে যাব না। ওই মেয়েটার জন্য আমার মা আমাকে ভুলে গেছে, আমাকে তুচ্ছ করে ওকে নিয়ে জীবন সাজিয়েছে। এক কথায় ওই মেয়েটা আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে। কখনোই যাব না আমি। স্যার, বোঝার চেষ্টা করুন,
ঠিক সেই সময় কারো করাঘাতে দুজনের মনোযোগ দরজার দিকে চলে যায়। চোখের সামনে নিজের মায়াবিনীকে দেখতে পেয়ে নির্ঝরের হার্টবিট বেড়ে যেতে থাকে। তার মানে সেদিনের দেখা দৃশ্যগুলো মিথ্যা নয়। তার মায়াবিনী সত্যিই আছে, তার খুব কাছে। আসতে পারি? সুব্রতাকে দেখে সাজ্জাদ উঠে দাঁড়ায়। তারপর হাসি মুখে বলতে থাকে, মিস সুব্রতা, আসুন আসুন। নির্ঝর তো অবাক চোখে তার মায়াবিনীর দিকে চেয়ে আছে। কোমর সমান ঘন কালো চুল, দুধে আলতা গায়ের রং, রক্ত জবার ন্যায় লাল দুটি ঠোঁট আর মুখে উপচে পড়া সৌন্দর্য। এক কথায় সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়েছে সুব্রতাকে। তার এই সৌন্দর্য আজ পর্যন্ত অনেক পুরুষই ঘায়েল হয়েছে, সাথে নির্ঝরও। নির্ঝর নিজেকে একটু সামলে কড়া কণ্ঠে বলে, আপনি কে? আর এখানেই বা এসেছেন কেন? আমি সুব্রতা, রোমানা আন্টি যাকে সন্তান স্নেহে নিজ বাড়িতে আশ্রিত রেখেছেন। সুব্রতার কথা শুনে নির্ঝর আরো অবাক হয়। এতক্ষণ সে যার নামে এত অভিযোগ করছিল, সে আর কেউ নয়, তার মায়াবিনী। তো আপনি এখানে এসেছেন কেন? আপনাকে নিতে। বাড়ি চলুন, আন্টি আপনার পথে অপেক্ষা করছে। আমি যাব না। আমি আপনার পারমিশন চাইনি, অথবা আপনাকে জিজ্ঞাসাও করিনি যে আপনি কি যেতে চান নাকি। আমি বলতে এসেছি, আমি আপনার ডিসচার্জ করিয়েছি। এখন আপনি বাড়ি যাবেন। এই প্রথম কেউ এতটা নির্ভয় নির্ঝরের ওপর কথা বলল। মেয়েটাকে নির্ঝর যত দেখছে তত অবাক হচ্ছে। সত্যিই মেয়েটার মধ্যে কিছু একটা আছে, যেটা তাকে এতটা আকর্ষণ করে। সুব্রতা সাজ্জাদের দিকে চেয়ে তাকে বলে, আপনি কি একটু ওনার জিনিসপত্র গুছিয়ে দিতে পারবেন প্লিজ? আমি বাইরে দাঁড়াচ্ছি। গোছানো শেষ হলে জিনিস ও জিনিসের মালিক সমেত বের করে নিয়ে আসবেন। আর কেউ আসতে না চাইলে যেন মনে রাখে আমি বাইরেই আছি। শেষ কথাটা যে সুব্রতা নির্ঝরের উদ্দেশ্যে বলে, সে সেটা ভালোই বুঝতে পারে। সুব্রতা চলে গেলে সাজ্জাদ হাসি মুখে নির্ঝরের কাছে আসে। স্যারের চোখ মুখ দেখে সে ভালোই বুঝতে পারছে যে স্যারের উইকেট পড়ে গেছে। স্যার, সুন্দর না? পছন্দ হয়েছে? ভীষণ। এই, তুমি আমার মুখের গোড়ায় দাঁড়িয়ে কি করছো? জিনিসপত্র গোছাও, আমি রেডি হয়ে আসছি। নির্ঝর নিজ মনে মনে বলতে থাকে, এই তো তোমায় পেয়ে গেছি মায়াবিনী। এই মিলিটারি জেলখানা থেকে যে তোমার সহজে মুক্তি নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।